আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং আমাদের যে ওয়েবসাইটের যে পেজটা, এখানে টোটাল আমরা 32টা লাইভ ক্লাস নিব। আজকের ক্লাসটা সহ টোটাল 32টা ক্লাস হবে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে আমাদের, রবিবার এবং বুধবার রাত্রে 9:30 থেকে 11টা, 11:15 পর্যন্ত, প্রায় 1 ঘন্টা, সরি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো ক্লাস। 300টার মতো কুইজ থাকবে। আমরা বিভিন্ন পার্ট বাই পার্ট সেগমেন্ট অনুযায়ী আমরা কুইজ নিব এবং তার সাথে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। আর এছাড়া 5টা ক্যাপস্টোন প্রজেক্ট থাকবে এবং ছোটোখাটো মিলে সব মিলে 10টার মতো মিনি প্রজেক্ট থাকবে। সো আমাদের ফার্স্টে পার্টটা শুরু হবে বেসিক স্ট্যাটিস্টিক্স দিয়ে, যেখানে আমরা ফার্স্টে কভার করব ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের প্রথম ক্লাস আজকে থেকে আমরা শুরু করছি। রেকর্ড হচ্ছে। তো এখানে আমরা 3টা ক্লাস আমরা কভার করব, যেখানে ফার্স্টে থাকবে ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা, যেটা আজকে আমরা দেখব, এবং তারপরে আমরা ধীরে ধীরে আমাদের স্ট্যাটিস্টিক্সের মূল যেই টপিকগুলো আছে সেগুলো আমরা কভার করব, যেমন ডেটা টাইপ, ডেটা অর্গানাইজেশন, টেবুলার মেথড, ভিজুয়াল মেথড, অন্যান্য জিনিসগুলো দেখব। এবং তারপর দেখব হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোড, শেপ ডিস্ট্রিবিউশন, স্কিউনেস, কার্টোসিস এবং আরও অন্যান্য জিনিসগুলো শিখব। এগুলোতে আমাদের মোটামুটি চলে যাবে 3টা বা 4টার মতো ক্লাস। এটার পরে আমরা শুরু করব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে 2টা ক্লাস থাকবে। প্রথমে থাকবে হচ্ছে স্যাম্পলিং মেথডস অ্যান্ড প্রবাবিলিটি ফান্ডামেন্টালস, যেখানে আমরা বিভিন্ন স্যাম্পলিং মেথড নিয়ে আলোচনা করব, স্যাম্পলিং টেকনিক, স্ট্র্যাটেজি, ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি, প্রবাবিলিটি রুলস অ্যান্ড থিওরামগুলো আমরা দেখব। অ্যান্ড তারপরে ক্লাস থাকবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যান্ড সেন্ট্রাল লিমিট থিওরাম। এইখানে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যার মধ্যে বাইনোমিয়াল, পয়সন, ইউনিফর্ম নর্মাল ডিস্ট্রিবিউশন সহ মোটামুটি প্রায় 6টা ডিস্ট্রিবিউশন আমরা দেখব, যেগুলো ওয়াইডলি ইউজড হয় আমাদের ডেটা সায়েন্সে বা মেশিন লার্নিং মডেল তৈরি করতে গেলে। যে সকল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনগুলো জানার প্রয়োজন সেগুলো আমরা কভার করব। এখানে আমাদের 2টা ক্লাস থাকবে। তারপর থাকবে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, ইডিএ। ইডিএতে আমরা 2টা ক্লাস নিব। এখানে ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিক এবং বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন মেথড দিয়ে কাজ করব এবং এগুলো জানার চেষ্টা করব, বিভিন্ন ধরনের ডেটা ভিজুয়ালাইজেশন টুলসগুলো কি, বিভিন্ন লাইব্রেরিগুলো কি, এবং আমরা যে সকল টাইপের চার্ট, টেবিল, গ্রাফ আছে সেগুলো আমরা দেখব এবং এগুলোর উপরে আমরা আরও একটু ইন ডিটেলসে একটা প্রজেক্ট করব। সো এখানে মোটামুটি থাকবে 2টা ক্লাস এবং আমরা যা যা এখন আমি বলছি বা যা যা কভার করব সবগুলো আমরা পাইথন দিয়ে কভার করব। ওকে, দেন আমাদের থাকবে রিগ্রেশন অ্যানালাইসিস অ্যান্ড এটার অ্যাপ্লিকেশন। এখানে টোটাল থাকবে প্রায় 4টা ক্লাস। এখানে আমরা কোরিলেশন রিগ্রেশন অ্যানালাইসিসটা দেখব। তারপর এখানে বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো দেখব, কোরিলেশন কোএফিসিয়েন্ট, তারপর কোরিলেশন ম্যাট্রিক্স, হিট ম্যাপ, রিগ্রেশন অ্যানালাইসিস, লিনিয়ার রিগ্রেশন, এগুলো যা যা আছে এগুলো দেখব। এবং তার সাথে অ্যাডভান্স রিগ্রেশন যে সকল ডায়াগনস্টিক টেস্টগুলো আছে বা মডেল ইভ্যালুয়েশনগুলো আছে, পারফরমেন্স মডেলগুলো আছে, যেমন আর স্কোয়ার, এমএডি, এমএপি, এমএসি, আর এমএসি, এগুলো কোনটা কী জিনিস এবং কোথায় কোনটা কাজে লাগে, কীভাবে আমরা এগুলোকে ইভ্যালুয়েট করব এবং আমাদের স্ট্যাটিস্টিক্যাল মডেল ডেভেলপ করব, সেই বিষয়ে আমরা ডিটেলসে দেখব। এরপর থাকবে একটা থাকবে কাস্টম প্রজেক্ট, এই পুরো আমাদের নলেজের উপরে। তো আমি মূলত আপনাদের এই পার্টগুলো কভার করব। এখানে টোটাল 10টা ক্লাস বলা হয়েছে, তারপর দেখা যায় যে 10টা জায়গায় 11টা ক্লাসও হইতে পারে। এই বেসিক স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা কভার হয়ে যাওয়ার পরে আমরা শুরু করব অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স। অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের পার্টটা নেবেন ইঞ্জিনিয়ার হাসান সাকি ভাই। উনি এখন ওয়ালটনে R&Dতে জব করছেন অ্যাজ এন ডেটা অ্যানালিস্ট হিসেবে। উনি গুগল সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। উনি মূলত যেটা নেবেন, ফার্স্টে উনি শুরু করবেন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দিয়ে এবং ডেটা ড্রিভেন অ্যানালাইসিসগুলো কীভাবে করা হয়ে থাকে সেগুলো। ফার্স্টে থাকবে স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, প্রবাবিলিটি, স্যাম্পল, স্ট্যান্ডার্ড এরর, কনফিডেন্স ইন্টারভাল, সিগনিফিকেন্স লেভেলস অ্যান্ড আদার থিংস। অ্যান্ড তারপরের মডিউলটা থাকবে মডিউল 6। এখানে থাকবে হাইপোথিসিস টেস্টিং এবং ডিসিশন মেকিং। বিভিন্ন ধরনের হাইপোথিসিস টেস্টিংগুলো কী, তারপর 1 টেল 2 টেল টেস্টগুলো কী, টাইপ 1 টাইপ 2 এরর কী, পি ভ্যালু, জেড টেস্ট, টি টেস্ট, এগুলো আমরা শিখব। এবং এগুলো আমাদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, আমাদের ডেটা সেট থেকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং মডেল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে কীভাবে এটা কাজে লাগে বা আমরা এটা অ্যাপ্লিকেশনগুলো দেখব। তার সাথে আমরা দেখব কাই স্কোয়ার টেস্ট, গুডনেস ফিটনেস, অ্যানোভা, লাইকলিহুড রেশিও টেস্ট। অ্যান্ড এই 2টা কভার করার পরে আমরা চলে যাব হচ্ছে মাল্টিভিয়ার অ্যানালাইসিস। এই মাল্টিভিয়ার অ্যানালাইসিসে এটা মনে হয় যে একমাত্র আমরাই শুধুমাত্র করাই বাংলাদেশে, আর কেউ মাল্টিভিয়ার অ্যানালাইসিসটা আসলে করায় না, কভার করে না। উপরেগুলা টুকটাক সবাই কম বেশি কভার করে। আমরা আসলে এখানের মধ্যে মাল্টিভিয়ার অ্যানালাইসিসের পার্টটা অ্যাড করছি, বিকজ মাল্টিভিয়ার অ্যানালাইসিসটা আমাদের দরকার হবে যখন আমরা বিভিন্ন ধরনের মেশিন লার্নিং মডেলগুলো তৈরি করব এবং ওখানে যখন আমাদের ভ্যারিয়াস টাইপের ডেটা থাকবে, সেই ডেটাগুলো থেকে আমরা কীভাবে অ্যানালাইসিসটা করব এবং ওখান থেকে বিভিন্ন ডাইমেনশনাল রিডাকশন মেথডগুলো ইউজ করতে হয়, ফ্যাক্টর অ্যানালাইসিস করতে হয়, পিসিএ করতে হয়, সেগুলো আমরা শিখব।
এবং এগুলোর সাথে একটা প্রজেক্ট থাকবে। তো এইগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো এখানে যা যা আমরা শিখবো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, কোনো কিছু আনইম্পর্টেন্ট না, কোনো কিছু আননেসেসারি না, এবং প্রত্যেকটা জিনিস আপনার ইন ডেপথে আমরা শেখানোর চেষ্টা করব, যেটা আপনার পরবর্তীতে মেশিন লার্নিং মডেল ডেভেলপ করতে হেল্প করবে। এগুলো আমাদের চলবে মোটামুটি 2 মাস। এই 2 মাস হওয়ার পরে দেন আমরা আমাদের বেসিক মেশিন লার্নিং বিগিনার লেভেলটা শুরু করব, যেখানে ফার্স্টে থাকবে আন্ডারস্ট্যান্ডিং মেশিন লার্নিং। ও বাই দ্য ওয়ে, মেশিন লার্নিং উইথ বিগিনার লেভেল যে পার্টটা এবং তারপরে অ্যাডভান্স পার্টটা, এই দুইটা পার্ট নেবেন মাহবুবুর রহমান। এখন মাহবুবুর রহমান নেক্সট ভেঞ্চারে ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট, ডেটা অ্যানালিস্ট ডিপার্টমেন্টে আছেন আর কি, ওখানে অ্যাজ এন R&Dতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। তো সে আর কি এই পার্টটা কভার করবে, মেশিন লার্নিংয়ের পুরো জার্নিটা তার সাথে আপনারা থাকবেন। আন্ডারস্ট্যান্ডিং মেশিন লার্নিং, ফার্স্টে আমরা মেশিন লার্নিংগুলো কী, এটার অ্যাপ্লিকেশনগুলি কোথায় কীভাবে ইউজ হয়, এই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা, এবং সেখানে ফান্ডামেন্টালস বিষয়গুলো আমরা শিখব, টাইপগুলো শিখব, বিভিন্ন কজ বা রেগুলার অ্যাপ্লিকেশনগুলো আমরা দেখব, এবং তার সাথে আমরা পাইথনের বিভিন্ন লাইব্রেরিগুলো, এগুলোর যদিও বেসিক প্রি রেকর্ডেড ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, যারা আমাদের এখানে এনরোল করেছেন তারা অলরেডি পেয়ে গেছেন, গুগল ক্লাসরুম আপনাদেরকে দেওয়া হয়েছে, এবং সেগুলোর আবার কিছু রিভিউ ক্লাস থাকবে। এইগুলা হওয়ার পরে এই আন্ডারস্ট্যান্ড মেশিন লার্নিং এর 3টা ক্লাস হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে রিগ্রেশন মডেল, এবং আমরা রিগ্রেশন মডেলের যেগুলো বেসিক শিখেছি ওগুলোর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল এবং মেশিন লার্নিং মডেলগুলো দিয়ে এখানে মধ্যে শুরু হবে, যেখানে আমরা বিভিন্ন রিগ্রেশন মডেলগুলো দেখব, প্রিসিশন, অ্যাকুরেসি, রিকল কোনটা কোথায় ইউজ হয়, বা এগুলো দিয়ে কীভাবে আমরা একটা মডেলকে ইভ্যালুয়েট করব, এই বিষয়গুলো আমরা শিখব। অ্যান্ড দেন রিগ্রেশন টেকনিক অ্যান্ড লজিস্টিক রিগ্রেশনগুলো আমরা দেখব। এখানে এই ওয়েলেস মেথড বা সিগমন্ড ফাংশন, বাইনারি ক্লাসিফিকেশনগুলো কীভাবে করতে হয় সেগুলো আমরা শিখব, যেগুলো বেসিক্যালি আমরা এখন বিভিন্ন ধরনের এআই টুলসের মধ্যে দেখি। তো এআই টুলস তো আমরা সবাই কম বেশি ইউজ করি, বাট এগুলোর ভিতরে আন্ডারলাইন লজিকগুলো কী বা কীভাবে এটা কাজ করে, এটার যে মূল ফান্ডামেন্টাল রিলেশনশিপগুলো সেগুলো আমরা এখানে শিখব। এবং তারপর শিখব ফিচার ইঞ্জিনিয়ারিং। এই ফিচার ইঞ্জিনিয়ারিং এবং অংশটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটাও আসলে অন্য কেউ করে না, একমাত্র আমরাই করাই। এখানের মধ্যে বিভিন্ন ধরনের ফিচার সিলেকশন, ফিচার এক্সট্রাকশন, মিসিং ডেটা হ্যান্ডলিং এবং ডেটা ইম্পিউটেশন সহ অন্যান্য জিনিসগুলো দেখবো। এগুলো অনেক নতুন জিনিস এবং এগুলো আপনাদের অনেক হেল্প হবে। অ্যান্ড ডেটা প্রসেসিং টেকনিক, এনকোডিং, স্কেলিং, অ্যানোমালি ডিটেকশন, নর্মালাইজেশন এবং অন্যান্য অনেক টার্মগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে শিখবো, মানে মাহবুব শিখাবে আপনাদেরকে। তো এখানে 4টা ক্লাস শেষ হওয়ার পরে তারপর আমরা চলে যাব অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলে আমরা ক্লাসিফিকেশন এবং এনসেম্বল মেথড দেখব, যেখানে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন মডেল যেমন KNN, ডিস্টেন্স মেট্রিক, ডিসিশন ট্রি, তারপর র্যান্ডম ফরেস্ট, এগুলোর ভিতরে কোন কোন যে প্যারামিটারগুলো থাকে এবং এই প্যারামিটারগুলো কীভাবে আমাদের বিভিন্ন ডেটা সেট এবং বিভিন্ন অবজেক্টিভ অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হয়, বা মেশিন লার্নিং মডেল আমরা কীভাবে এগুলোকে অ্যাপ্লাই করব সেই বিষয়গুলো আমরা শিখব। তারপর থাকবে অ্যাডভান্স ক্লাসিফিকেশন মেথড, র্যান্ডম ফরেস্ট, SVM, নাইভ বায়াস সহ অন্যান্য আরও কিছু মডেল দেখব। তো সব মিলিয়ে আমাদের এখানের মধ্যে রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন এবং ক্লাস্টারিং যেটা আছে ওগুলো মিলে প্রায় 10 থেকে 12 ধরনের মডেল আমরা শিখবো। সো আপনারা যখন এগুলো শিখবেন এবং আপনারা যখন নিজেরা প্র্যাকটিস করবেন, আমরা তো অবশ্যই আপনাদেরকে এগুলো রিয়েল লাইফ বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে এবং কোড দিয়ে প্রজেক্ট আকারে দেখাবো। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং আপনাদের যে পোর্টফোলিও আপনারা যখন ডেভেলপ করবেন, এগুলো আপনাকে আলটিমেটলি হচ্ছে এই ধরনের জব সেক্টরে বা ফ্রিল্যান্সিংয়ে হেল্প করবে। তো আপনি যখন বিভিন্ন জব সেক্টরে যাবেন তখন কিন্তু আপনাকে যে নলেজগুলো তারা জিজ্ঞাসা করবে বা জানতে চাবে, সেগুলো কিন্তু এই জিনিসগুলোই ঘুরে ফিরে এই জিনিসগুলো তারা জানতে চাবে। সো আমরা আপনাকে ওই জবের জন্যই ফুললি রেডি করার জন্য যা যা শেখানো দরকার আমরা অলমোস্ট প্রায় সবগুলোই কভার করব আমাদের এই কোর্সে। অ্যান্ড তারপরে এগুলোর পর থাকবে হচ্ছে ক্লাস্টারিং মডেল। ক্লাস্টারিং মডেলের মধ্যে 2টা ক্লাস থাকবে, যেখানের মধ্যে আমরা কে মিনস, হায়ারিক্যাল, ডিবি স্ক্যান, এগুলো অ্যাডভান্স লেভেলের টপিক, এগুলো আমরা শিখবো। যেমন হচ্ছে এখানের মধ্যে বিভিন্ন ধরনের বুস্টিং মেথড, অ্যাডা বুস্টিং, গ্রেডিয়েন্ট বুস্টিং, স্টেকিং, ব্যাগিং, এগুলো আমরা শিখবো। এবং লাস্টলি হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিংয়ের আমাদের এখানের মধ্যে 3টা ক্লাস থাকবে। ডিপ লার্নিংয়ের পোর্শনটাও আমরা একটু ইন ডিটেলসে দেখব। অন্যান্য জায়গায় বা বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন দেখবেন সেখানে ডিপ লার্নিংয়ের কিছু অংশ টাচ করা হয়, মানে সারফেস লেভেলে। আমরা এটাকে ইন ডেপথে শেখানোর চেষ্টা করব, যেখানে আপনার নিউরাল নেটওয়ার্কসগুলো কীভাবে কাজ করে, ফ্রন্ট প্রপাগেশন, ব্যাক প্রপাগেশনগুলো কী, বা ANN, CNN, RNনগুলো কীভাবে কাজ করে, আপনি ইমেজ ক্লাসিফিকেশন, অবজেক্ট ডিটেকশন, NLP যে সকল নলেজগুলো আছে
যেটা আমাদের কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বলে থেকে আমরা কম্পিউটার ভিশন, এইটা সম্পর্কে ইন ডেপথে আপনারা শিখতে পারবেন। সো আপনারা চাইলে আপনাদের নিজস্ব যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনারা নিজেরা এখানের মধ্যে তৈরি করতে পারবেন, যেটা আপনাকে এই সকল মেশিন লার্নিং, ডিপ লার্নিং রিলেটেড জব ফিল্ডে আপনাকে অনেক হেল্প করবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পুরো জার্নিটা, 4 মাসের জার্নি, এবং আমরা 4 মাসে আমরা অনেক কিছুই কভার করব, এবং একটা জবে যাওয়ার জন্য যা যা শেখা দরকার তা সব কিছু আমরা শেখাবো। এখন শুধুমাত্র আপনারা কতটুকু শিখতে পারবেন, আমাদের সাথে কতটুকু কোঅপ আপ করবেন, এবং শেষ পর্যন্ত আপনারা পুরোটা শিখে নিজেদের পোর্টফোলিও বিল্ড আপ করে আপনারা জবের জন্য আসলে কতটুকু নলেজ গ্যাদার করবেন, এইটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। আমরা তো আমাদের মতো করে ফুললি গাইড আপনাকে করেই যাব, সব কিছু আমরা শেখাবো, হাতে কলমেই শেখাবো, এবং আপনাদের কাছ থেকে আমরা বিভিন্ন প্রজেক্টও আদায় করব। আপনাদেরকে আমরা বিভিন্ন কুইজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, যা যা শেখা দরকার শেখানোর জন্য সব কিছু আমরা চেষ্টা করবো এই 4 মাসের মধ্যে কভার করার। অ্যান্ড তারপরে ফাইনালি যে জব প্রিপারেশনের জন্য আমরা আলাদা একটা ক্লাস রাখবো। এখানে মূলত সিভি, রেজুমি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনি কীভাবে নিজেকে ডেভেলপ করবেন এবং এই সকল জায়গায় আপনার কীভাবে আপনার পোর্টফোলিও তৈরি করবেন সেগুলো সম্পর্কে ডিটেলস থাকবে। অলরেডি যা যা আপনারা শিখবেন সেগুলোর যে কাজগুলো আপনারা প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের মোটামুটি পোর্টফোলিওর জন্য যা যা দরকার শেখা হয়ে যাবে, মানে রেডি হয়ে যাবে। পরবর্তীতে এগুলো কীভাবে আপনারা সাজাবেন, কীভাবে রেডি হবেন, এবং ইন্টারভিউ ক্ষেত্রে আপনার ইন্টারভিউ কোশ্চেনগুলো কীরকম হবে বা ইন্টারভিউ প্রিপারেশন কীভাবে নেবেন, এই সম্পর্কে আলাদা ডিটেলস আমাদের পার্ট থাকবে। আর পাশাপাশি এগুলোর সাথে আমাদের মেন্টর, 3 জন মেন্টরের পাশাপাশি আমাদের এখানে আপনার সাপোর্ট গ্রুপ হিসেবে মেন্টর অ্যাসিস্ট থাকবে। অলরেডি আপনাদেরকে আমি পরিচয় করে দিয়েছি গতকাল। লিমন থাকবে, আমি থাকবো অ্যাজ এ মেন্টর হিসেবে। সো এখানে মেহেদি হাসান সাকিব, আমি নাজমুল সাকিব এবং মাহবুবুর রহমান, আমরা 3 জন মেন্টর মিলেই পুরো 4 মাসে আপনাদেরকে এই ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিংয়ের একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা দরকার সবই আমরা কভার করছি। তো এই হচ্ছে আমাদের পুরো জার্নিটা। আশা করি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন যে আমরা এখানের মধ্যে এই পুরো জার্নিতে কী কী জিনিস শিখতেছি, কীভাবে আমরা শিখবো, কে শিখাবেন, কোন কোন পার্ট আমরা কীভাবে শিখবো, সিরিয়ালি কী কী জিনিস দেখবো। এখন আমি আমাদের ক্লাস শুরুর আগে আমি জাস্ট ছোট্ট করে, অলরেডি এগুলো নিয়ে অনেক কথা হয়েছে, এর আগের একটা ডেমো ক্লাস হয়েছিল, ওইখানের মধ্যে মূলত আমরা ডিসকাশন করছি 1 ঘন্টা 1.5 ঘন্টা 1 ঘন্টার মধ্যে ডিসকাশনই করছি। অনেকের অনেক ধরনের কোশ্চেন ছিল, সেগুলো আমরা আনসার দিয়েছি। ওই ভিডিওটাও আমাদের পেজে, আমাদের গ্রুপে দেওয়া আছে, সো এবং আমাদের ইউটিউবেও আছে, তো ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবং গত 1 সপ্তাহ এগুলো নিয়ে আমরা বিভিন্ন ডিসকাশনও করেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। পার্সোনালি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন বা আমাদের পেজ ইনবক্স করেছেন, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই জিনিসগুলোকে এক্সপ্লেন করার, ফোনেও কথা বলেছি আমরা। তো তারপরেও, সব কিছুর পরেও যদি আপনাদের কারো মনে কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে এখন করতে পারেন। আমি জাস্ট 5 মিনিট সময় নিব, তারপর আমি ক্লাস শুরু করব। কোশ্চেন করলে একটু কুইক কোশ্চেন করবেন, কারণ আজকে আমরা ডিসকাশন করবো না, আজকে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাব। ভাই আপনাদের ভিডিওটা আমি দেখেছি একটা প্রথমটা, ওখানে এই যে একটু ক্লিয়ার হওয়া দরকার পাইথন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আসলে আমি ওইভাবে আমার না জানার কারণে হয়তো প্রশ্নটা, আমরা এর আগে করেছিলাম হচ্ছে জুপিটার দিয়ে, আপনি ওখানে বলছে হচ্ছে স্পাইডার। এই জিনিসটা একটু এক্সপ্লেন করবেন যে আসলে জুপিটার কি, স্পাইডার কি, বা এরকম আরো কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা পাইথনে? আচ্ছা, ওকে, গুড কোশ্চেন, থ্যাংক ইউ সো মাচ। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পাইথন, ঠিক আছে। তো এখানে আসলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নাই, কিন্তু আপনি পাইথন ল্যাঙ্গুয়েজটা কিভাবে আপনি লিখবেন, কোথায় লিখবেন, একটা জায়গা তো লাগবে লিখার, তাই না? ধরেন আপনি হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি বলি যে আপনি কোনো কিছু রান্না করতেছেন, এখন আপনার হাতে সব ইনগ্রেডিয়েন্টস আছে, কিন্তু যদি আপনি জাস্ট চুলার উপরে, হ্যাঁ, মানে জাস্ট চুলার উপরে যদি সব কিছু মানে ঢেলে দেন, তাহলে কি রান্না হবে? হবে না। কিন্তু ইউ নিড সামথিং টু হোল্ড অল অফ দিস ইনগ্রেডিয়েন্টস। আপনার হয়তো একটা পাতিল লাগবে, একটা ডেকচি লাগবে, একটা কড়াই লাগবে, সামথিং কিছু একটা লাগবে যার নিচে আগুন থাকবে, উপরে হচ্ছে আপনি আস্তে আস্তে এগুলো দিয়ে তারপর ঢেকে দিবেন, রান্না করবেন, ঘুটাবেন, সব কিছু করবেন। সো ইউ নিড সামথিং যেটার মধ্যে এগুলো কন্টেইন করবে। ওকে, সো এইটাকে আমরা বলছি আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখন এই আইডিই জিনিসটা কি? আইডিই হচ্ছে একটা আপনার ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, বলতে এটাকে বোঝাচ্ছে যে এটা একটা
আপনার GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড একটা সফটওয়্যার ইন্টারফেস, যেখানে আপনি মূলত কোড লিখবেন। এখন এই ধরনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা সফটওয়্যার বেসিসে আমরা যে ধরনের প্ল্যাটফর্মগুলো দেখে থাকি, এর মধ্যে একটা হচ্ছে স্পাইডার, একটা হচ্ছে জুপিটার নোটবুক, আর একটা হচ্ছে আপনার গুগল কোল্যাব। তারপর আমরা আরো দেখি এখানের মধ্যে যে কি বলে এটাকে পাইচার্ম। এখন এগুলো সবই হচ্ছে আপনার এক একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? ওই যে কড়াইয়ের মতন হতে পারে, এটা ধরেন আপনি কড়াই, এটা হচ্ছে পাতিল, এটা মনে করেন আপনার হচ্ছে ডেকচি, ঠিক আছে? তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ইন্টারফেস, যেখানে আপনি মূলত কোডটা লিখবেন। আমার কথাটাকে বুঝতে পারছেন মশিউর? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি মূলত হচ্ছে স্পাইডারে কোড লিখি, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার মাহবুব হচ্ছে জুপিটার আপনাকে কোডগুলো দিয়ে প্র্যাকটিস করাবে বা ক্লাসের মধ্যে এটা ইউজ করবে। জুপিটার নোটবুক হচ্ছে ইয়াও ইউজ করবে, হাসান সাকিব ভাই ইউজ করবে। আমি স্পাইডারটা দিয়ে শুরু করি, কারণ হচ্ছে স্পাইডারের যে ইন্টারফেসটা, এটা অনেকটাই আমরা যে মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট ইউজ করছি, MS এক্সেল, অফিস, পাওয়ার পয়েন্টে যে ধরনের বাটন থাকে বা ইউজার ইন্টারফেসটা হচ্ছে অনেকটা সিমিলার, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এবং বাটনে ক্লিক করে কাজগুলো করা যায়। তো যারা কিনা একদম বিগিনার লেভেল আছে, তাদের বোঝার সুবিধার জন্য আমি স্পাইডারটাকেই সবার আগে প্রিফার করি। তারপর যারা মোটামুটি ইউজ টু হয়ে যায়, তখন তারা চাইলে জুপিটারে বা গুগল কোল্যাবে শিফট হতে পারে। কিন্তু মানে এখানের মধ্যে জুপিটার নোটবুক বা গুগল কোল্যাবের সাথে স্পাইডারের মেইন জায়গাতে পার্থক্য হচ্ছে যে ইন্টারফেসটা। জুপিটার ইন্টারফেসও আপনি বুঝবেন, সমস্যা নেই, ওখানে সব অপশন আছে। কিন্তু স্পাইডারের মতন আপনি জুপিটারে যে ভেরিয়েবল অথবা ধরেন আপনার গ্রাফ অথবা আউটপুট, এগুলো আপনি সেপারেট করতে পারবেন না। আপনাকে প্রত্যেকটা ধরে ধরে হচ্ছে এখানের মধ্যে নিচে রান করে করে দেখতে হবে। কিন্তু স্পাইডারের সুবিধা হচ্ছে যে আপনি আলাদা করে প্রত্যেকটা জায়গায় সেপারেটলি এটা আপনি দেখতে পাবেন। যেমন ধরেন আমি এখানের মধ্যে যদি ওইটাকে ওপেন করি, এখানে আমি একটা কোডের কাজ করতেছিলাম। তো ধরেন এখানে আমি হচ্ছে কোড লিখতেছি, এই কোডটা রান করার পরে আউটকামটা নিচে আসতেছে এখানে, এবং এখানে যতগুলো ভেরিয়েবলটা ইউজ করছি, যতগুলো ভেরিয়েবল আছে, সব ভেরিয়েবল এই জায়গার মধ্যে জমা হয়েছে। কিন্তু এরকমভাবে আপনার চোখের সামনে হাতের কাছে সবকিছু অ্যাভেলেবেল বা যখন যেটা দরকার আপনি তাকাইতে পারতেছেন, দেখতে পারতেছেন, এই জিনিসটা ওই জুপিটার নোটবুক বা গুগল কোল্যাবে অতটা অ্যাভেলেবেল না বা অতটা ফ্লেক্সিবিলিটি নাই। আমার কথাটাকে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো ওই ফ্লেক্সিবিলিটিটা এখানের মধ্যে আছে বলেই আমি আসলে স্পাইডারটাকে সবার আগে প্রিফার করি। তারপরে কাজ করতে গিয়ে আপনি যখন আস্তে আস্তে একটু এক্সপার্ট হবেন, তখন আপনি গুগল কোল্যাব বা জুপিটার নোটবুকে শিফট হতে পারবেন। ইটস আপ টু ইউ। আর কারো কোনো কোশ্চেন? সাব্বির প্লিজ তাড়াতাড়ি বলেন, আমার ক্লাসের সময় শুরু হয়ে গেছে। সাব্বির আপনি হাত তুলছেন, আপনি একটু বলে ফেলেন কোশ্চেনটা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? প্লিজ কুইক করেন। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, তুষার দেবনাথ। ভাইয়া, ML অপস ইঞ্জিনিয়ার আর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের ডিফারেন্সটা কি? তেমন কোনো ডিফারেন্স নেই ভাইয়া, এগুলো জাস্ট হচ্ছে কি নাম, মানে জবের টাইটেল, ভিতরে জিনিসপত্র বলতে গেলে কনসেপ্ট একই জিনিস। মানে ML ইঞ্জিনিয়ার যেটা কাজ, মানে ML অফিসারের সেম কাজ। হাউ ডু আই এক্সপ্লেইন দ্যাট? মানে না, আমি একটা মানে জব সার্কুলার মধ্যে লিখছি, উনি টাইটেলটা দিচ্ছে ML অপস ইঞ্জিনিয়ার প্লাস ব্র্যাকেটের মধ্যে লিখছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। মানে উনি আর ডিসক্রিপশন আর কিছুই লেখে নাই, জাস্ট এই জন্য জানা। না, জিনিস দুটোর মধ্যে আসলে পার্থক্য তেমন নাই। হ্যাঁ, ধরেন একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, সে এমএল অপসের যে কনসেপ্টটা যদি জানা থাকে, তাহলে সে এমএল অপস ইঞ্জিনিয়ারের নামটা ঢুকাতে পারবে তার নামের সাথে। ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, হ্যাঁ, এখন আপনার মনে হলো যে আমি পিএইচডি করব। পিএইচডি করলে হবে কি যে আপনার নামের আগে ডক্টর বসবে। এখন যদি আপনি চান যে আমার নামের আগে ডক্টর বসুক, তাহলে আপনি পিএইচডি করবেন। যদি না চান, তাহলে আপনি মাস্টার্স পর্যন্ত আপনি ওই জায়গার মধ্যে আপনার পড়াশোনা পজ দিয়ে দিন, শেষ করে ফেললেন। তো এমএল অপস হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের যেই জব ডেসক্রিপশন বা জবের যেই রোড ম্যাপের মোটামুটি এন্ড পর্যায়ে হচ্ছে এমএল অপসটা আসে।
এমএল অপসটাকে যদি আপনি এমএল অপসটা শিখে ফেলেন, বা যদি আপনি প্র্যাকটিস করেন, বা ওটা যদি আপনি লার্নিংটা হয়, তাহলে আপনি হচ্ছে এমএল ইঞ্জিনিয়ারের পাশাপাশি এমএল অপস যেটা বলে থাকে আর কি, ওই জায়গাতেও আপনি একটু হাত দিতে পারবেন। একটা এক্সট্রা জিনিস, আর কিচ্ছু না, মূল কনসেপ্ট সেম। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আমাদের এখানে কি আপনার টাইম সিরিজ অ্যানালাইসিসটা কি করানো না, থাকবে না, থাকবে বাট কম, মানে অতটা ডিটেলসে থাকবে না। হ্যালো ভাইয়া, আমার কথা কি শুনতে হ্যাঁ, আমি পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ভাইয়া একটা রিলেভেন্ট কোশ্চেন ছিল, হুম। স্পাইডার আর জুপাইটার নোটবুক দুইটাতে আমরা যে কোডগুলো লিখি বা যে ফাংশনগুলো ইউজ করি হুম। সবগুলাই কি সেম? সেম মানে আমি সেম জিনিসই ইউজ করব, সেম লাইব্রেরি, সেম ফাংশন, জাস্ট ডিফারেন্ট জিইউআই, ডিফারেন্ট ইন্টারফেস, কোড সেম। আমাদের তাহলে লার্নিং এ কোনো ডিফারেন্স হবে না, জাস্ট যে পেজটা আমরা ইউজ করি? হ্যাঁ, আপনি জাস্ট প্ল্যাটফর্মটা ধরতেছেন, ইউজ করতেছেন, বাট আপনার মূল কোডে কোনো সমস্যা হচ্ছে না। ওই আপনি দুইটা জায়গাতে সেম ফাংশন ইউজ করবেন, সেম লাইব্রেরি ইউজ করবেন, ব্রেকেট বলেন, কমা বলেন, সেমিকোলন বলেন, বা ভিতরের আর্গুমেন্ট বলেন, হ্যাঁ, সবকিছু আপনার সেম থাকবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? নাই? ওকে ফাইন, তাহলে আমি ক্লাস। হ্যালো হ্যাঁ বলেন সাইফ। ভাইয়া, যেরকম প্ল্যাটফর্ম গুলো আছে, গুগল কোল্যাব, পাইচাম, এরকম কি মানে ওইরকম হিসেবে ভিএস কোড কি ব্যবহার করা যায়? ভিএস কোড ব্যবহার করা যায়, আপনি করতে পারবেন। ভিএস কোডে আপনি পাইথন কোড লিখতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, বাট ভিএস কোডে কিছু লিমিটেশনস আছে, যেটা হয়তো আপনার ওই মানে ওই লিমিটেশনস গুলো বা কিছু বাউন্ডারি গুলো থাকার কারণে আপনি ভিএস কোড মানে সব জায়গাতে আপনি ওয়াইডলি ইউজ করতে পারবেন না, কিছু কিছু জায়গায় বাউন্ডারিজ থাকে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে একটা পাল্টা কোশ্চেন করি। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম, এখানে আমি দেখতে পাচ্ছি 31 জন। তো 31 জনের মধ্যে কারা কারা আমাদের এই ব্যাচে এনরোল করছেন একটু হাত তুলেন তো। রোহানুল, সাইফ, শাহেদ, সাব্বির, তুষার, নাফিস, রিপা, সিংমং, রায়হান, নাইম। আচ্ছা, এখানের মধ্যে রেজড হ্যান্ড 15 জন। আচ্ছা, ওকে। এখন পর্যন্ত টোটাল আমি আজকে সন্ধ্যা পর্যন্ত 22 জন এনরোল করছেন। তো বাকি 7 জনকে আমি দেখতে পাচ্ছি না, হয়তো সামহাও পরে জয়েন করবেন বা ইয়া করবেন। 15 জন দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনাদের হাত রেজ নামাতে পারেন। আমি এখন চলে যাচ্ছি আমাদের যেই স্লাইড, সেই স্লাইডে। এক মিনিট। ওকে, সো আমরা আজকে শুরু করব হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে? আচ্ছা, তো বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে বাকি ইনফরমেশন, যারা নতুন আছেন তাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিই শর্ট করে, জাস্ট 2 মিনিটের মধ্যে। এটা হচ্ছে যে আপনারা যারা শিডিউল সম্পর্কে জানতে চান, শিডিউল হচ্ছে সানডে অ্যান্ড ওয়েডনেসডে 2 দিন, টাইম সেম টাইম থাকবে 9:30 থেকে শুরু করে 11টা PM বলি আমরা, 11টা বা 11:30 পর্যন্ত হয় আর কি। সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস থাকবে, এবং এই ক্লাস প্রত্যেকটা রেকর্ড হবে, এবং এই রেকর্ডের ফাইল একদিন পর মানে আগামীকাল দুপুরের মধ্যে আপনাদেরকে আলাদাভাবে দেওয়া হবে, গুগল ক্লাসরুমে দেওয়া হবে, প্লাস আপনারা ইমেলও নোটিফিকেশন পাবেন। আচ্ছা, কোর্সের ফি আপনারা জানেন যে এখানের মধ্যে 8,000 টাকা। আর আমাদের শুক্রবার 4ই অক্টোবর পর্যন্ত একটা ডিসকাউন্ট আছে, সেই ডিসকাউন্টে মানে 1500 টাকা ডিসকাউন্ট হওয়ার পরে আমরা এখানের মধ্যে ফাইনাল যে মানে এটা হচ্ছে 6,500 টাকা, এবং এখানে আপনি ইনস্টলমেন্ট ফিতে দিতে পারবেন। অ্যাডমিশন ফি 1,000 টাকা, যেটা অলরেডি সবাই দিয়ে আমাদের এখানে জয়েন করেছেন। দেন হচ্ছে 2500 টাকা, এটা হচ্ছে অক্টোবর মানে এই যে মাস শুরু হলো, অক্টোবরের 15 তারিখের মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর তারপরে হচ্ছে বাকি থাকলো হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, তাহলে হচ্ছে 3, 3, 6, 6.5, হ্যাঁ 3,000 টাকা। এটা হচ্ছে 15ই নভেম্বরের মধ্যে আপনারা কভার করবেন। তো এই হচ্ছে আমাদের ইনস্টলমেন্ট প্রসেস, এইভাবে আমরা ইনস্টলমেন্টে পেমেন্টটা নিয়ে থাকি। আর যারা ক্লাস করতেছেন বা এনরোল করছেন তাদেরকে এখন মানে মনে হয় এখনো করা হয় না, ইমেল করা হয় না, একটা ফাইল ইমেল করা হবে। এটা হচ্ছে আমাদের এখানে কোর্স কন্ডাক্ট করার কিছু রুলস এন্ড রেগুলেশন, জাস্ট কিছু নিয়মানুবর্তিতা বলতে পারেন আর কি। সেগুলো একটা ফাইল আপনাদেরকে দেওয়া হবে 4 পেজের, ওখানের মধ্যে জাস্ট বলা হবে যে আপনি ক্লাসে
4টা ক্লাস যদি পরপর মিস করেন বা যদি অ্যাবসেন্ট থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট পাবেন না। আপনি যদি টোটাল যতগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট এবং কুইজ দেওয়া হবে তার মধ্যে আপনারা সবগুলো কুইজ এবং অ্যাসাইনমেন্টে আপনাদেরকে মানে টাচ করতে হবে, অ্যাটেম্প নিতে হবে, এবং সেখানে যদি আপনি লেস দেন 40% মার্কস পান তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না। এবং আপনাদের যত ধরনের কোশ্চেন আছে সেগুলোর জন্য আমাদের যেই মানে মেন্টর অ্যাসিস্ট থাকবে তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। আপনি যদি কোনো কারণে যদি কোনো ক্লাসের মধ্যে আসতে লেট হয় তাহলে আপনি অবশ্যই আমাদের যেই পেইড গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 2410, এখানে অবশ্যই আমাকে অথবা আমাদের মেন্টর অ্যাসিস্ট লিমনকে আপনি এখানের মধ্যে জানিয়ে রাখবেন, হ্যাঁ, নোট দিয়ে রাখবেন যে আমি আজকে ক্লাস করতে পারতেছি না, অন্তত 4-5 ঘন্টা আগে আপনি এটা জানিয়ে রাখবেন। আর আপনারা যারা হচ্ছে যদি কোনো কারণে আপনাদের এই মানে পেমেন্টের ডেট যদি মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাদের টেম্পোরারি ভিডিওটা অ্যাক্সেস অফ থাকবে, যেহেতু এটা প্রাইভেট ভিডিও আর কি। তো আপনারা যখন আবার পেমেন্ট করবেন তখন আবার ফিরতি অ্যাক্সেসটা দেওয়া হবে। আর যদি কেউ মনে করেন যে আমি মাঝখানে অনেক দিন ক্লাস মিস করে দিছি, আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা কন্টিনিউ করা ডিফিকাল্ট, কারণ আমি কোপ করতে পারবো না ফ্যামিলিগত প্রবলেমের কারণে, অথবা অফিসের প্রেশারের কারণে, অথবা আমার পরীক্ষা এক্সামের কারণে, অথবা আল্লাহ না করুক আমি কোনো অসুস্থতার কারণে আমি 3-4 সপ্তাহ বা এরকম ক্লাস করতে পারি নাই, এবং আমি চাচ্ছি যে ক্লাসটা বা ব্যাচটা শিফট করব। সো সেক্ষেত্রে ব্যাচ শিফট করার অপশন আছে, 1000 টাকা ট্রান্সফার ফি দিয়ে আমাদের পরে যখন আবার ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং এর ব্যাচ অফার করা হবে সেখানে আপনি ট্রান্সফার হতে পারবেন। সো এরকম কিছু টুকটাক নিয়ম কানুন আছে এবং কিছু নির্দেশনা দেওয়া আছে ওই পিডিএফ ফাইলে, সেটা আপনাদেরকে আজকে রাতে দেওয়া হবে। ওকে, সো এই হচ্ছে আজকের কথাবার্তা। আমি শিডিউলটার কথা বললাম, ওকে, পেমেন্ট ডিসকাউন্টের কথা বললাম, এবং কিভাবে আপনারা পেমেন্ট করবেন সেটাও বললাম। পেমেন্টটা কোথায় করবেন, আপনি হচ্ছে আমাদের যেই নাম্বার, মানে এটা অ্যাকচুয়ালি আমার নাম্বার 01717643264, এই নাম্বারটা হচ্ছে আমাদের সব পেমেন্ট আসে আর কি, বিকাশ, নগদ এবং রকেট, তিনটাই ভাবে আপনি করতে পারবেন। জাস্ট আপনি যখন সেন্ড মানি করবেন তখন ক্যাশ আউট চার্জটা সাথে অ্যাড করে দিবেন। যখন যে পেমেন্ট হবে তার সাথে ওই অনুপাতে ক্যাশ আউট চার্জটা অ্যাড করে দিবেন। আপনি চাইলে ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন, সেই ব্যাংকের ইনফরমেশন আলাদাভাবে আপনি চাইলে আপনাকে দেওয়া হবে বা আমাদের পেজে দেওয়া আছে। সো এই হচ্ছে মোটামুটি হিসাব। এবার আমরা আমাদের কাজে চলে আসি। আজকে আমরা শুরু করছি কোথায়, আমাদের স্লাইড। ওকে, আমরা শুরু করবো হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রাটা আমাদের কেন দরকার, যখন প্রত্যেকটা জিনিসের আমাদের এখানের মধ্যে শেখার পিছনে কারণটা কি আমরা এটাও ব্যাখ্যা করব আপনাকে, যাতে আপনাদের মনে কোনো প্রশ্ন না আসে যে আমাকে এটা কেন শেখানো হচ্ছে, এটা শেখানো কি আপনার হুদাই কি শেখাচ্ছেন মানে নাকি অন্য কোনো কারণ আছে। সো আমরা আগে দেখব যে আসলে ভেক্টর এবং ম্যাট্রিক্সটা কি, এবং সেগুলো তাদের ইউজ কেসগুলো আমরা শিখবো বা বুঝবো কোথায় কিভাবে ইউজ হচ্ছে, এবং বিভিন্ন ম্যাট্রিক্স অপারেশনগুলো আমরা দেখব। আজকের ক্লাসটা ছোট ক্লাস, এটা বলতে গেলে 1 ঘন্টা বা 45 মিনিটের ক্লাস। প্রথম ক্লাস হিসেবে আমি এটা ছোটই রাখছি, পরের ক্লাসগুলো 1.5 থেকে 2 ঘন্টার মতো করে হবে, কারণ ওগুলো অনেক বড় টপিক, লম্বা টপিক। আচ্ছা, এখন ভেক্টর এবং ম্যাট্রিক্সগুলো আমরা কোথায় ইউজ করি, ঠিক আছে। ফার্স্ট অফ অল এই ভেক্টর ম্যাট্রিক্সটা আমরা পাইথন ল্যাঙ্গুয়েজে বা আমাদের ডেটা সেটে কোথায় ইউজ করতে হয়। সো আমরা যখন বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল বিভিন্ন ক্যালকুলেশন ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব, তখন আমাদেরকে নামপাই নামে একটা লাইব্রেরি ইউজ করতে হয়, এবং ওই নামপাই লাইব্রেরির ভিতরে ডেটাগুলোকে সাজানোর জন্য, সাজায় গুছায় রাখার জন্য, এবং ডেটাগুলোকে আপনার বিভিন্ন ধরনের অপারেশনস করার জন্য এই আমাদের ডেটাগুলোকে ভেক্টর এবং ম্যাট্রিক্স ফরম্যাটে রাখতে হয়। ওকে, না হলে আমি ওই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবো না। নাম্বার 2, আমাদের পান্ডাস নামে একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরির মূল কাজটা হচ্ছে ডেটার যত ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড কাজ আছে, যেমন ডেটা কালেক্ট করা, ডেটাকে সাজানো, ডেটা থেকে বিভিন্ন সেগ্রিগেট করা, ডেটাকে বিভিন্ন কন্ডিশনাল ফরম্যাটিং করা। যারা আপনারা বিভিন্ন অফিসে এক্সেলের কাজগুলো করে আসছেন, আপনারা হয়তো এক্সেলে বিভিন্ন ফিল্টারের কাজ করছেন, কন্ডিশনাল ফিল্টারের কাজ করছেন, বা বিভিন্ন কলাম ওয়াইজ কাজ করছেন, ওই কাজগুলো আমরা পান্ডাস দিয়ে করে থাকি। এবং এইখানেও আমরা যখন কাজগুলো করব তখন আমাদের ডেটার মধ্যে ভেক্টর এবং ম্যাট্রিক্সের ইউজ থাকবে। ওকে, এটা হচ্ছে আমি বললাম যে আমরা প্র্যাকটিক্যালি কোথায় ইউজ করতে পারি। এখন আমরা যদি এটা একটু আমাদের ডোমেইন নলেজের ক্ষেত্রে চিন্তা করি, কোথায় কোথায় ভেক্টর এবং ম্যাট্রিক্সগুলো ইউজ হচ্ছে। বিভিন্ন কাস্টমার সেগমেন্টেশন যখন আমাদের করতে হয়, বিভিন্ন সেলসের ফোরকাস্টিং যখন করতে হয়, মার্কেটিংয়ের বিভিন্ন অপটিমাইজেশন করতে হয়, বিভিন্ন ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট যখন করতে হয়, ইনভেন্টরি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যখন করতে হয়, বা রিগ্রেশন অ্যানালাইসিস এবং প্রেডিক্টিভ মডেলিংয়ে যখন আমরা কাজগুলো করতে হয়, এবং আরও অন্যান্য ইন্ডাস্ট্রি লেভেলে যেই ধরনের কাজগুলো হয়, বা আপনার বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং ছাড়াও
যদি আমি অন্য সেক্টরগুলো বলি, যেমন বিজনেস বা হেলথ কেয়ার বা অন্য যে সেক্টরগুলো আছে, যেখানে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলোকে সাজানো গুছানো অর্গানাইজ করা থেকে শুরু করে সেগুলো থেকে ফিল্টার করা এবং ওখান থেকে বিভিন্ন ধরনের ইনসাইট বের করার জন্য আমার ভেক্টর এবং ম্যাট্রিক্সের প্রয়োজন। আমরা তাহলে প্রয়োজনটা বুঝলাম যে আমাদের কেন এটা শেখা লাগবে, এবং আমরা এটা আমাদের পাইথন লাইব্রেরিতে কোন লাইব্রেরিতে আমরা শিখবো সেটা আমরা বুঝে গেলাম। দুইটাই আসলে লাগে, ঠিক আছে, দুইটা ক্ষেত্রে আমার দরকার হয়। এখন আমরা যদি একটু এক্সাম্পলে দেখি, যে আপনি যে বললেন যে ভাইয়া আপনি কাস্টমার সেগমেন্টেশন, সেটা কোথায় হয়? সো ভেক্টরটা কোথায় হচ্ছে? যখন আমরা বিভিন্ন ধরনের ফিচার, যেমন ধরেন কাস্টমারের ডেটা, সেলসের ডেটা, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, ইনভেন্টরি ডেটা, বিভিন্ন ধরনের বিজনেস ডেটা থাকে, তখন সেই ডেটাগুলোকে বিভিন্ন ডেটাগুলোকে যখন আমরা এক্সট্রাক্ট করে আলাদা করি তখন এটাকে আমরা ভেক্টর ফরম্যাটের মধ্যে রাখি। আচ্ছা, এই সকল ডেটাগুলোকে আমরা বিভিন্ন ধরনের গ্রুপ আকারে যখন ভাগ করতে যাই, ধরেন আপনি সেলস গ্রুপ করতে যাচ্ছেন, এজ গ্রুপ করতে যাচ্ছেন, জেন্ডার গ্রুপ, পারচেজ গ্রুপ করতে যাচ্ছেন, ওকে, বিভিন্ন ধরনের টাইপ অফ গ্রুপ যখন তৈরি করবেন তখন আমরা ভেক্টর ইউজ করি। ম্যাট্রিক্সটা কোথায় ইউজ করতেছি? যখন আমরা বিভিন্ন ফিচার ম্যাট্রিক্স তৈরি করি। তার মানে হচ্ছে যখন আমার মাল্টিপল ফিচার থাকবে, মাল্টিপল ফিচার মানে মাল্টিপল কলাম থাকবে। যেমন ধরেন আমরা হিউম্যান বিং, আমাদের নাম আছে একটা, ঠিক আছে, ধরেন আমার নামের একটা কলাম আছে নেম, এখানে মানুষের নাম আছে, আমি সহ মনে করেন আরো 100 জন মানুষের নাম থাকতে পারে। নাম হচ্ছে একটা ফিচার, এইজ একটা ফিচার, হাইট একটা ফিচার, ওয়েট একটা ফিচার, এরকম অনেক ধরনের ফিচার। আমরা জাস্ট হিউম্যান বডিরই আমাদের এরকম কয়েকশো ধরনের ফিচার তৈরি করা সম্ভব। এরকম বিভিন্ন প্রোডাক্টের ফিচার হইতে পারে, বিভিন্ন মেটেরিয়ালসের ফিচার হইতে পারে, বা বিভিন্ন কাস্টমারের ফিচার হইতে পারে, অথবা বিভিন্ন ধরনের মেডিকেল ডেটার ফিচার হইতে পারে, রোগের ফিচার হইতে পারে, এনিথিং, ইট ক্যান বি এনি ডেটা। যখন আমাদের কাছে এরকম বিভিন্ন মাল্টিপল ফিচার থাকবে, সেই সকল ফিচার ম্যাট্রিক্সগুলোকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের কলাম অনুযায়ী ডেটাগুলোকে সাজাতে হয়, তখন আমরা ম্যাট্রিক্স ফরম্যাট ইউজ করি। ডেটাগুলোকে যখন আমাদের সেগমেন্ট করতে হয় বিভিন্ন ধরনের গ্রুপ আকারে, তখন আমরা এই ম্যাট্রিক্স ইউজ করি। এবং স্পেশালি যখন আমরা মেশিন লার্নিং মডেল, যখন আপনার কে মিনস এবং কেএনএন ইউজ করবেন, এই ধরনের ক্লাস্টারিং মডেল, ক্লাস্টারিং অ্যালগরিদম যখন আপনারা শিখবেন, তখন দেখবেন যে ম্যাট্রিক্সের কি পরিমাণ ইউজটা হচ্ছে। যখন মাহবুব আপনাদের এই পার্টটা করাবে আর কি, মানে মেশিন লার্নিং মডেল, ওই জায়গায় দেখবেন যে ম্যাট্রিক্সের এই কাজগুলো আপনাকে আবার করতে হচ্ছে। সো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। সেলসের ক্ষেত্রে কি হয়? সেলসের ক্ষেত্রে যখন হয় আপনার কাছে যখন বিভিন্ন ডেটা থাকে যেগুলো কিনা ওভার দ্য টাইম, যেমন ডেইলি, উইকলি, মান্থলি যখন সেলস ডেটা থাকে, টাইম সিরিজ টাইপের ডেটা, একটু একজন জিজ্ঞাসা করছেন, যদিও আমাদের এই 4 মাসের এই কোর্স মডিউলের মধ্যে ওইভাবে আমরা ডিটেলসে টাইম সিরিজ অ্যানালাইসিসের পার্টটাকে সেপারেট করতে পারি নাই, বাট মাহবুব খুব সম্ভবত হচ্ছে যখন মেশিন লার্নিং মডেল করাবে তখন ওর ক্লাসের মধ্যে কিছু পোর্শন সে কভার করবে এটা। তো যখন আমরা বিভিন্ন ধরনের সেলস যারা থাকবে ওভার দ্য টাইম, সেগুলোকে আমরা টাইম সিরিজ ভেক্টর আকারে প্রকাশ করি। এছাড়া বিভিন্ন ধরনের ট্রেন্ড আইডেন্টিফিকেশন, সিজনালিটি, আউটলাইর ডিটেকশনের ক্ষেত্রে আমরা আরিমা বা আরমা মডেলগুলো ইউজ করি, তখন ভেক্টরের সাহায্য নিতে হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সেলস ডেটাকে যখন আমরা বিভিন্ন ক্রস প্রোডাক্ট, ক্রস রিজিয়ন, এরকম আবার আমরা শেপ অনুযায়ী হচ্ছে টাইপ অনুযায়ী যখন আমাদেরকে সাজাতে হয়, তখন ম্যাট্রিক্সের প্রয়োজন। এই হলো মোটামুটি সেলসে আমরা কিভাবে কাজ করি। সাপ্লাই চেনের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের যখন ইনভেন্টরি লেভেল ডেটা থাকে তখন সেগুলোকে ভেক্টর অনুযায়ী পার্ট বাই পার্ট আমাদেরকে ভাগ করতে হয়। আবার যখন তাদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয়, যেমন সাপ্লাইয়ের সাথে প্রোডাক্টের, তার সাথে ওয়্যার হাউসের, রো সাথে কলাম, কলামের সাথে রো, এরকম যখন অনেক কমপ্লেক্স টাইপের ফিচার চলে আসে তখন আমরা ম্যাট্রিক্সটাকে ইউজ করছি। সো এইরকম অনেক ধরনের এরিয়া, আপনি যে এরিয়াতেই আপনি যান না কেন, ভেক্টর এবং ম্যাট্রিক্স আপনার লাগবেই। সো এইগুলোর আমাদের বেসিক জিনিসগুলো একটু শিখা রাখতে হবে, ঠিক আছে, অ্যাটলিস্ট যেন আমরা হাতে কলমে যেন টুকটাক একটা আইডিয়া নিতে পারি। আজকের প্রথম ক্লাসটা হচ্ছে আমরা ভেক্টর এবং ম্যাট্রিক্স সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিব, তারপর আমরা সেগুলোর অ্যাপ্লিকেশনে ধীরে ধীরে যাব। তো এইগুলো আমরা আস্তে আস্তে মানে সেম জিনিসই আর কি, স্লাইডগুলোতে আসলে মূলত অ্যাপ্লিকেশনের ডোমেইন হিসাবে এখানে ভাগ করা হয়েছে, বাট কনসেপ্ট আসলে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ওকে, সো অন্যান্য আরও কিছু অ্যাপ্লিকেশন যদি বলি, রিকমেন্ডেশন সিস্টেম, তারপর রিসোর্স অ্যালোকেশন, অপটিমাইজেশন বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস, কাস্টমার ফিডব্যাক, রিস্ক ম্যানেজমেন্ট এবং অ্যাসেসমেন্ট, এই ধরনের কাজগুলোতে আমরা ভেক্টর এবং ম্যাট্রিক্স ইউজ করে থাকি। আচ্ছা, তো ওকে, তো আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে কোথায় ইউজ করব? ওকে, তো আমরা এই ভেক্টর এবং ম্যাট্রিক্সগুলো আমি যখন করাবো, বা হাসান সাকিব ভাই যখন করাবেন, বা মাহবুব যখন করাবেন, যখনই আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের পার্টগুলো এখানে টাচ করব, বা ওটার সাথে যখন আমাদের মেশিন লার্নিং মডেলকে রিলেট করার চেষ্টা করব, ওইভাবে যখন আমরা কোড তৈরি করব,
কোড লিখবো এবং কনসেপচুয়াল বিষয়গুলোকে যখন আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করার চেষ্টা করব, এই সকল জায়গাতে আমার ভেক্টর এবং ম্যাট্রিক্স কোন কোন জায়গায় আসতে পারে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ডেটাকে রিপ্রেজেন্টেশন ও অর্গানাইজেশন করতে গেলে দরকার হয় মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে দরকার হয়, প্রিন্সিপাল কম্পাউন্ড অ্যানালাইসিস পিসি এর ক্ষেত্রে আমাদের দরকার হয়, মাল্টিভেরিয়েট স্ট্যাটিস্টিক্স এগুলোর ক্ষেত্রে দরকার হয়, হাইপোথিসিস টেস্টিং, ম্যানোভা এগুলোর ক্ষেত্রে দরকার হয়। তো টাইম সিরিজ অ্যানালাইসিস এখানের মধ্যে কয়েকটা জিনিস আমরা কভার করব, কয়েকটা আমরা কভার করতে পারবো না আমাদের এই 4 মাসের সময়ের মধ্যে। এগুলো আপনাদেরকে একটু আলাদা করে শিখতে হবে, বাট ডোন্ট ওয়ারি, আমরা আপনাদেরকে প্রপার রিসোর্স দিয়ে দিব। যদি আপনাদেরকে কেউ বলেন, একজন জিজ্ঞেস করছেন, আমি আসলে নামটা ভুলে গেছি, এখানে অনেকেই আছেন, বাট ওভার দ্য টাইম আস্তে আস্তে যখন এই টপিকগুলো আসবে এবং যদি আপনার মনে হয় যে এই জিনিসগুলো আমার শেখা উচিত, আমার আপনাকে ওই জিনিস সম্পর্কে আমাদের যতটুকু নলেজ আছে সেটার উপর আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। সো এইখানে প্রথম যে পোর্শন দেখতে পাচ্ছেন ডেটা রিপ্রেজেন্টেশন অর্গানাইজেশন এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এইটা আমি করব, আপনাদেরকে দেখাবো। পিসিএ এবং মাল্টিপল অ্যানালাইসিসের পার্টটা হাসান সাকিব ভাই দেখাবেন, হাসান ভাই। হাইপোথিসিস টেস্টিংটা সহ দেখাবেন। টাইম সিরিজ এবং ফ্যাক্টর অ্যানালাইসিস এটা থাকবে না আপাতত। ফ্যাক্টর অ্যানালাইসিসটা এখানে মাহবুব হাসান ভাই ওনাদের ক্লাসের মধ্যে আপনি এটা আরো ডিটেলসে দেখতে পাবেন। মার্কভ চেইন এবং ট্রানজিশন ম্যাট্রিক্স এগুলো একটু অ্যাডভান্স লেভেলের, এইটা থাকবে না। হ্যাঁ, অপটিমাইজেশন লিনিয়ার প্রোগ্রামিংটা কিছু পার্ট আমরা এখানে কভার করব, আমি মানে হচ্ছে মাহবুব কভার করবে। ওকে, সো এখানে আপনি মাহবুবের পোর্শনগুলো পাবেন আপনি মেশিন লার্নিং এর যখন কোড লিখবেন বা যখন আপনি কনসেপ্টটা বুঝবেন তখন আপনার দরকার হবে। আর ইনিশিয়ালি আপনার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে কোর কনসেপ্টগুলো আছে সেই সকল কনসেপ্টে আমি এবং হাসান ভাই আপনাদেরকে এই পার্টগুলো কভার করব। আচ্ছা, এবার আমরা একটু ডিটেলসে ঢুকি। হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রাতে আমাদের 3টা জিনিস আমাদেরকে জানতে হয়, স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্স। আমি আগে আপনাদেরকে বলে রাখি যে আমি এখন আপনাদেরকে যে জিনিসগুলো করাবো আপনারা এগুলো ছোটবেলায় করে আসছেন। যারা কিনা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা সবাই করে আসছেন। ইভেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে যাদের হায়ার ম্যাথ ছিল তারা তো আরো ভালো করে শিখে আসছেন। আমি একটু আপনাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা আপনাদের মধ্যে রিপা দাস জি বলেন, আমি খেয়াল করি না আপনি হাত তুলছেন। রিপা, আপনি কখন হাত তুলছেন আমি খেয়াল করিনি, আমি কথা বলতেছিলাম। আচ্ছা আমি সরি, আমি হাতটা আগে তুলছিলাম, এখন উঠেন। আচ্ছা ঠিক আছে, আমি নামিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, আপনাদের মধ্যে কারা কারা আছেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ইন্টারে বা আপনার মেট্রিকে সায়েন্স ছিল এবং হায়ার ম্যাথ করছেন, এরকম কারা কারা আছেন? 5 6 7 8 9 10 11 12 13 14 15 ওকে 16 ওকে গ্রেট। তাহলে তো আজকের ক্লাস আপনাদের জন্য কিছুই না, পানি ভাত, একদম বাচ্চাদের জিনিস, আমরা এগুলো করে আসছি। হ্যাঁ, এগুলো একদম সহজ জিনিস। আচ্ছা, আপনারা হাত নামান, কারা কমার্স ব্যাকগ্রাউন্ডে, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারা একটু হাত তুলেন তো, বাকিরা হাত নামায় ফেলেন। আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা এই ভেক্টর ম্যাট্রিক্স সম্পর্কে যাদের আইডিয়া নাই, তারা ছোটবেলায় কখনো করেন নাই, এরকম কেউ কি আছেন? নাই, তার মানে আপনারা মোটামুটি সবাই কম বেশি জানেন। তাহলে আমার জন্য আজকে ক্লাসটা একটু সহজ হয়ে গেল, যে আমি আপনাদেরকে জাস্ট ধরাই দিব, আপনারা শুধু আমার সাথে হাতে হা নাতে না মিলাবেন। ওকে, আমি জিজ্ঞাসা করব আপনারা উত্তর দিবেন। ওকে, এখানে 3টা পার্ট আছে, একটা হচ্ছে স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্স। স্কেলারটা কি? স্কেলার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। আমরা ফিজিক্সে পড়ছিলাম না যে যার দৈর্ঘ্য যার কোনো মান এবং যার মান আছে বাট দিক নাই। ওকে, সো এটা হচ্ছে সেই পার্টটা, ফিজিক্সের সেই পার্টটা স্কেলার। এর শুধুমাত্র মান আছে, পজিটিভ মান, নেগেটিভ মান, ভ্যালু আছে। ওকে, সিঙ্গুলার ভ্যালু। আমরা যখন এক্সেলের মধ্যে সেল অনুযায়ী সাজাই তখন প্রত্যেকটা সেলের ভিতরে যে ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকে এইটাকে আমরা বলছি স্কেলার, সিঙ্গেল একটা ভ্যালু। তাহলে ভেক্টরটা কি? ভেক্টর হচ্ছে যার মান এবং দিক দুইটাই আছে। আমরা ম্যাথে পড়ছিলাম, হায়ার ম্যাথে আমরা পড়ছিলাম এবং ফিজিক্সও আমরা পড়ছিলাম যে যার মান এবং দিক দুইটাই আছে। এখন এখানে ভেক্টরের দিকটা আসলে কি বোঝায়? দিকটা আমরা ম্যাথমেটিক্যালি বুঝাই আইদার হরিজন্টাল অর ভার্টিক্যাল। যেমন আমি যদি এটাকে বলি হরিজন্টাল, মানে এই একটা রো বরাবর, ঠিক আছে, একটা রো আমি কাউন্ট করলাম, এই রোতে পাশাপাশি পরপর 3টা ভ্যালু আমি বসাইলাম, এটা হচ্ছে আমাদের রো ভেক্টর। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল, উপর থেকে নিচে, এটাকে আমরা বলি হচ্ছে ভার্টিক্যাল বা কলাম ভেক্টর, উপর থেকে নিচে সাজানো থাকবে এবং এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে সাজানো থাকবে। সো এটা দুই রকম হয়, একটা রো ভেক্টর বাম থেকে ডানে,
আর একটা কলাম ভেক্টর উপর থেকে নিচের দিকে। সো আপনারা কিন্তু ছোটবেলায় যা পড়ছিলেন সেটা আপনার আজকে রিভাইজ হয়ে যাবে। হ্যাঁ, তো ইজি আর কি, একদম সহজ জিনিস। এখন তাহলে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্স হচ্ছে আমরা যদি ভেক্টরকে যদি আমরা এটাকে প্লুরাল ফর্মে চিন্তা করি, ভেক্টরটা এখানের মধ্যে আমরা সিঙ্গুলার ফর্মে চিন্তা করতেছি, তার মানে একটা রো একটা কলাম। এখন আপনি এটাকে প্লুরাল ফর্মে চিন্তা করেন যে অনেকগুলো কলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে এটা হবে ম্যাট্রিক্স। যেমন একটা দুইটা তিনটা রো, একটা দুইটা তিনটা কলাম, তার মানে এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। একই রকম একটা দুইটা তিনটা রো, 1 2 3 4 5 5টা কলাম, তাহলে এটা হচ্ছে 3x5 ম্যাট্রিক্স। মনে রাখবেন, আপনাদের হয়তো মনে আছে যে আমরা যখন ম্যাট্রিক্সটাকে লিখি, প্রকাশ করি খাতা কলমে যখন লিখি, তখন আমরা ফার্স্টে রো কে লিখি, তারপর কলামকে আমরা লিখি। সো ফার্স্টে এখানের মধ্যে রো বসতেছে দিস ওয়ান, তারপর হচ্ছে এখানে কলাম বসতেছে। সেম ভাবে ফার্স্টে আমরা রো কে লিখি, তারপর আমরা কলামকে লিখি। তো এই হচ্ছে আমাদের স্কেলার, ভেক্টর এবং ম্যাট্রিক্সের বেসিক কনসেপ্ট। এখন আমাকে বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন তো নাই না? থ্যাংক ইউ। এবার আমরা এদের ডাইমেনশন গুলো যদি একটু বুঝি, যে একটু আগে আমি আপনাদেরকে বলছি যে এটাকে আর বা এবং সি লিখে সাজানো হয়। তো এখন এটার ডাইমেনশন বলতে বোঝায় যে আমি ম্যাট্রিক্সের ভিতরে যেই প্রত্যেকটা এলিমেন্ট আছে, এলিমেন্ট বলি এটাকে আমরা, এই এলিমেন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা এটার ডাইমেনশনটাকে সেট করি। সো এটার ডাইমেনশনটা আমরা লিখি এম আই জে, এভাবে। আই হচ্ছে আমার প্রথমে রোটাকে কাউন্ট করে, আর জে হচ্ছে কাকে? কলামকে কাউন্ট করে। রো হচ্ছে আই, কলাম হচ্ছে জে। যেমন দেখেন, এটা হচ্ছে ক্যাপিটাল এম, এবং ক্যাপিটাল এম হচ্ছে কাইন্ড অফ একটু বোল্ড টাইপের লেখা হয়। আপনি যখন কোনো একটা স্ট্যাটিস্টিক্স বা মেশিন লার্নিং এর যখন কোনো একটা বই পড়বেন, অথবা কোনো ব্লগ পড়বেন, কোনো আর্টিকেল পড়বেন, কোনো রিসার্চ পেপার পড়বেন, ইভেন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখবেন, যেখানে আপনি যান না কেন, যখনই দেখবেন যে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে ভ্যালু দেওয়া আছে এবং বাইরে এটাকে একটা বোল্ড করে লেখা আছে, বোল্ড, তখনই বুঝবেন যে এটা একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে এরকম বোল্ড করে লেখা হয়। আপনি এ বি সি ডি, আমি এখানে এম দিছি, দ্যাট ডাজন্ট মিন যে এমই বসবে। এটা এ বি সি ডি করে থেকে শুরু করে জেড পর্যন্ত যে কোনো লেটার আমি বসাতে পারি, কিন্তু যখন এটা আমি বোল্ড ফরম্যাটে লিখবো, দ্যাট মিনস ইট হ্যাজ সাম ডাইমেনশনস অ্যান্ড ইট ইজ এ ম্যাট্রিক্স। এখন এটার ভিতরে যে প্রত্যেকটা পয়েন্টে যে জায়গাগুলো ইয়াগুলো আছে, ভ্যালুগুলো আছে, এইগুলোর প্রত্যেকটা একটা নির্দিষ্ট আইডেন্টিফিকেশন আছে। সেটা কিরকম? ধরেন আমি যদি একদম আপার লেফট কর্নার যদি চিন্তা করি, এখানে এটা হচ্ছে M11। আচ্ছা, কেউ বলতে পারেন যে এই 11 মানে কি বোঝায়? একটু আগে আমি কিন্তু বলছি, প্রথম রো এর লোয়ার কলাম, রাইট, প্রথম রো আর প্রথম কলাম, ফার্স্ট রো, আর হচ্ছে দিকে ফার্স্ট কলাম। গুড। তাহলে এটা কি বোঝায়? প্রথম রো এর দ্বিতীয় কলাম। ভেরি গুড। তা আমরা কিন্তু প্রথম কলামের মধ্যে আছি কিন্তু সিরিয়ালি। তার মানে এইভাবে আমরা 1 2 1 3 1 4 1 5 1 6 1 ডট 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 1 সি পর্যন্ত দিতে পারি। সি হচ্ছে n সংখ্যক কলাম। তাহলে এখানে আমি ভিতরে যেই ভ্যালুগুলো বসাচ্ছি, এটার আমরা আইডেন্টিফিকেশন পাচ্ছি। নেক্সট আমি যদি নিচে যাই, এখানে হচ্ছে 2 1, তার মানে এটা সেকেন্ড রো বোঝাচ্ছে, এটা প্রথম কলাম বোঝাচ্ছে। একই রকম 2 2 2 3 2 4 2 6 ডট 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 2 সি পর্যন্ত যাচ্ছে। এইবার একটা জিনিস দেখেন, আপনি উপর থেকে যদি চিন্তা করেন যে এই রো হচ্ছে 1, সেকেন্ড রো, থার্ড রো, ফোর্থ রো, ফিফথ রো, এরকম করতে করতে যদি আর সংখ্যক রো বলি, তাহলে আমার প্রথম কলাম হচ্ছে R1, সেকেন্ড হচ্ছে R2, R3, R4, R5, R6 করতে 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 RC, ঠিক আছে, একদম RC পর্যন্ত গেল। আর সংখ্যক রো, সি সংখ্যক কলাম। তাহলে যে জিনিসটা আমরা এখানে বুঝলাম, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সের ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টের প্রত্যেকটা পয়েন্টে নির্দিষ্ট আইডেন্টিফিকেশন থাকবে, এবং সেই আইডেন্টিফাই করার জন্য আমরা এইভাবে এটাকে প্রকাশ করে থাকি। আচ্ছা, আমাকে বলেন তো, আমি যদি বলি যে M95 মানে কি? স্মল এম বলেন তো, 9 আর 5 কি বোঝায়? 9th row 5th column। 9 রো 5th কলাম। ভেরি গুড, ওকে, গুড, আপনারা তো সব পারেন। তাহলে আমাকে বলেন তো যে এগুলো ডাইমেনশন কি কি হবে? এটা ডাইমেনশন কি হবে বলেন তো?
কে একজন বলেন এর ডাইমেনশন কি হবে? 2 into 3 2 into 5 2 into 3 বললেন, 2 into 5 বললেন, আর কেউ? 2 into 3 2 into 3 23, আচ্ছা এটা কত হবে? বি কত? 22 ভেরি গুড। 22 এটা 1 into 3 1/3 গুড। আচ্ছা সেই অবস্থা, আপনারা সব পারেন। এবার আমাকে বলেন A23, এটা ক্যাপিটাল এ, এটা হচ্ছে স্মল এ, মানে এটার ভিতরে এটা কত হবে বলেন? 1 into 6 2.1 1.6 2.1 বললেন, 1.6 তো বললেন, 1.6 1.6 1.6 দুজন বললেন। আচ্ছা ওকে, এটা কত? e to the power 2x এটা কত? c2 গুড। তার মানে আপনারা ধরতে পারছেন যে আমরা কিভাবে এটার ভিতর থেকে ডেটাগুলো পজিশন আইডেন্টিফাই করতে পারি। আপনারা চিন্তা করেন, আপনারা যারা এক্সেলে কাজ করছেন, এক্সেলের মধ্যে আমাদের প্রত্যেকটা সেল আছে না, সেলের বিভিন্ন পজিশন আছে না, ওই পজিশনটা কিন্তু আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি। সেম কনসেপ্ট, সিমিলার কনসেপ্ট, জাস্ট আমরা প্ল্যাটফর্মগুলো চেঞ্জ দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা তাহলে আমরা সামারিটা নিই, ঠিক আছে? সামারি যেটা হলো ভেক্টর, এটা অলওয়েজ রিপ্রেজেন্ট করবে আইদার সিঙ্গেল রো, একটা রো বরাবর সামথিং 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 সামথিং, অথবা কলাম বরাবর, উপর থেকে শুরু করে নিচ থেকে সামথিং ভ্যালুগুলো থাকবে এই জায়গায়। আচ্ছা এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের সাবসেট। ওকে, ম্যাট্রিক্স যদি আমি বলি এটা হচ্ছে আর বাই আর কলাম এবং আর রো এবং সি কলাম। এটা হচ্ছে ধরেন কাইন্ড অফ যদি বলেন যে এটা হচ্ছে গ্র্যান্ডফাদার, ঠিক আছে, গ্র্যান্ডফাদার, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ফাদার, এটা হচ্ছে সান। ওকে, তাহলে এই ক্ষেত্রে স্কেলার হচ্ছে একদম ছোট ভার্সন, যেটা একটা রো একটা কলাম নিয়ে সিঙ্গেল একটা পজিশনে একটা সেলে ভ্যালুটা বসানো থাকে, স্কেলার সিঙ্গেল ভ্যালু। ওকে, তাহলে আমরা সামারি বুঝে গেলাম। তাহলে কোনটা ম্যাট্রিক্স, কোনটা ভেক্টর, কোনটা স্কেলার আমরা দেখে বুঝতে পারবো। ওকে, এবার আমরা আসি যে এদের নিজেদের মধ্যে কিছু টুকটাক ক্যালকুলেশনে। আচ্ছা ক্যালকুলেশনের আগে জাস্ট আমরা দেখি যে এটার ভেক্টর স্পেসটা আসলে দেখতে কিরকম হয় ভিজুয়াল যদি করি। যদি আমি বলি যে 1 ডাইমেনশন, তার মানে একটা সিঙ্গেল পয়েন্টে ডেটা আমরা নিচ্ছি, ইউ ইকুয়াল টু ধরেন -3, একটা সিঙ্গেল পয়েন্টে ডেটা। যদি বলি 2 ডাইমেনশনাল, তার মানে হচ্ছে একটা রো থাকবে, একটা কলাম থাকবে। সো এখানে হচ্ছে আমার রো বরাবর ধরেন ওইদিকে যাচ্ছে 2 আর কলাম বরাবর যাচ্ছে 4, তাহলে 2 4। এবং ভেক্টর যখন আমরা সাজাবো তখন ভিতরে কোনো কমা দিব না, খেয়াল করেন এর ভিতরে কোনো কমা নাই, এখানে কোনো কমা নাই। 3টা যখন কলাম থাকবে তখন আমরা 2 3 4 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এরকম একটা 3D ফরম্যাটে দেখতে পারি। এরকম আরো ফরম্যাট আরো বাড়ে, আরো এই স্পেস পর্যন্ত যায়, ওগুলো আরো কমপ্লেক্স জায়গায় চলে যাচ্ছে। এবার আমরা একটু ক্যালকুলেশন আসি। ফার্স্ট হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। স্কেলার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে স্কেলার আমরা জানি কি একটা সিঙ্গেল ভ্যালু, ইউনিট ভ্যালু, সেলের ভ্যালু, ইন্টিজার ভ্যালু, পজিটিভ আইদার নেগেটিভ, তার সাথে একটা ভেক্টরকে গুণ করব। কিভাবে করব? আমরা ওই স্কেলারের যে ভ্যালুটা আছে ওই ভেক্টরের ভিতরে প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করব। কিভাবে? ধরেন আমি বললাম 3, এটা আমার একটা ভেক্টর, আর এটা হচ্ছে একটা ভুল বলছি, এটা হচ্ছে একটা স্কেলার, এটা হচ্ছে একটা রো ভেক্টর। এবার কি করব? যদি আমি স্কেলারের সাথে ভেক্টর গুণ করতে চাই তাহলে 3 এর সাথে প্রত্যেককে গুণ করব, -1 এর সাথে একবার গুণ করব, 2 এর সাথে একবার গুণ করব, 5 এর সাথে আরেকবার গুণ করব, তারপর এই গুণফলটা এখানে বসাবো। এইভাবে আমরা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করতে পারি, একটা স্কেলারের সাথে একটা ম্যাট্রিক্সের একটা ভেক্টরের গুণ করতে পারি। এইভাবে আমরা এটাকে ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করতে পারি। হাইট হয়ে গেছে, আমরা একটা ফ্র্যাকশনাল ভ্যালু ধরেও আমরা গুণ করতে পারি, সেম ওয়েতে, কনসেপ্ট সেম। মাইনাস ভ্যালু দিয়ে আমরা এই কাজটা করতে পারি সেম ওয়েতে। সো ইটস এ ভেরি বেসিক প্রসেস। একটা স্কেলারের সাথে যখন ভেক্টর গুণ করব ওই ভেক্টরের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি গুণ করে ওই গুণফলটা আমরা ওখানে বসাবো। গেল এটা। এবার হচ্ছে ভেক্টরের এডিশন। এডিশন মানে কি? যে দুইটা ভেক্টরকে যোগ করা। এখন যোগ করতে গেলে কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে দুইটা ভেক্টরকে নিয়ে আমি যোগ করতে, তাদের মধ্যে এক্স্যাক্টলি তাদের ডাইমেনশন সেম হতে হবে। ডাইমেনশন সেম না হলে তাদের মধ্যে যোগ হবে না।
যেমন ধরেন আমি যদি বলি যে এটা একটা 2x2 একটা ভেক্টর এ বি সি ডি, 2x2 একটা ম্যাট্রিক্স এ বি সি ডি। আরেকটা ধরেন আমার এখানের মধ্যে একটা কলাম ভেক্টর আছে এক্স ওয়াই জেড, এদের মধ্যে কখনো কি যোগ হবে? না, হবে না। কেন হবে না? কারণ আমরা তো প্রত্যেকটার ভিতরে এলিমেন্ট ওয়াইজ যোগ করতেছি। আমি এ এর সাথে না হয় এক্স কে যোগ করলাম, সি এর সাথে না হয় ওয়াই কে যোগ করলাম, আমি জেড কে কার সাথে যোগ করব? বা আমি বি বা ডি কে আমি কই পাবো এই জায়গার মধ্যে? সো উই নিড দ্য সেম এক্সাক্ট ডাইমেনশন অফ দিস টু ভেক্টরস, এবং এদেরকে এলিমেন্ট ওয়াইজ মানে যে যে পজিশনে সেই পজিশনের সাথেই পজিশনটা যোগ করব। যেমন আমি একটু ছোট এক্সাম্পল দিয়ে বলি যে 2 3 একটা রো ভেক্টর, এখানে দুইটা এলিমেন্ট আছে, এটা একটা রো ভেক্টর, দুইটা এলিমেন্ট আছে। সো এই এলিমেন্ট এই ভেক্টরের ডাইমেনশন কত? একটা রো দুইটা কলাম, একটা রো দুইটা কলাম। এটাও কিন্তু সেম, একটা রো দুইটা কলাম, একটা দুইটা দুইটা কলাম, একটা দুইটা দুইটা কলাম, রো একটা রো একটা। এখন কি হবে যোগটা? তাহলে কিভাবে হচ্ছে? প্রথম ভেক্টরের প্রথম পজিশন যেটা আছে মানে প্রথম কলামের ভ্যালু, সেটা দ্বিতীয় ভেক্টরের প্রথম কলামের সাথে যোগ হবে। আবার পরের যেটা আছে 3 সাথে পরের যে ভেক্টরের পরের ভ্যালুটা আছে সেটার সাথে যোগ হবে। এইভাবে হচ্ছে এলিমেন্ট ওয়াইজ যোগ করে আমরা ফাইনাল আউটকামটা পাই। যদি আমি একটা কলাম আকারে ধরি, সেম 3 সাথে 2 যোগ হবে, 5 সাথে 4 যোগ হবে, আর 1 সাথে 0 যোগ হবে। এইভাবে আমরা যোগগুলো করে থাকি, সামেশন করে থাকি। ওকে, সাবট্রাকশন সেম জিনিস, বিয়োগ করব, এটাও একই রকম, এলিমেন্ট থেকে এলিমেন্ট বিয়োগ করব। ঠিক আছে, বেসিক জিনিস। এবার আসি অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন যদি একসাথে করতে যাই তখন আমরা কি করব? এখানের মধ্যে আমাদের ছোটবেলায় আমরা একটা সূত্র পড়ছিলাম, সেটা হচ্ছে ওই যে বডমাস রুল, মনে আছে আপনাদের? ব্রেকেট অর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। আমরা এখানে ওই বডমাস ফর্মুলাটা ইউজ করব। তার মানে যদি ব্রেকেট থাকে তাহলে গুণের কাজ আগে করব, ঠিক আছে, ব্রেকেটের কাজ আগে করব। যদি গুণ এবং যোগ থাকে গুণের কাজ আগে করব। যদি যোগ গুণ ভাগ থাকে ভাগের কাজ আগে করব, তারপর গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ। সো আমি যদি বলি যে v1 প্লাস s ইন্টু v2, v1 হচ্ছে আমাদের প্রথম ভেক্টর, s হচ্ছে একটা স্কেলার, v2 হচ্ছে একটা আরেকটা ভেক্টর। সো এখানের মধ্যে ধরেন আমি কোনো ব্রেকেট দেই নাই, তাহলে নিয়ম অনুসারে কি হবে? এই গুণফলটা আগে হবে, গুণের কাজ আগে হবে, তারপর যেই ডাইমেনশন আসবে সেই ডাইমেনশনের সাথে v1টা যোগ হবে। এবং আমরা যখনই এই ধরনের যোগ গুণ করব ডেফিনেটলি আমরা ডাইমেনশনটা চেক করব, কারণ ডাইমেনশন না মিললে ভিতরের ভ্যালুগুলোকে ওরকম এলিমেন্ট ওয়াইজ যোগ বা গুণ করা সম্ভব হয় না, ম্যাথমেটিক্যালি পসিবল হয় না। ওকে, সো এখানে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই সূত্রটা বা এই কনসেপ্টটা মাথায় রাখলে আপনার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজ হয়ে যাবে, পানির মতো সহজ। এবার আসি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের কাজটা কিভাবে করতে হয়? এটার একটা সহজ উপায় হচ্ছে, আমরা যারা দাবা খেলেন, দাবা তো সবাই হয়তো খেলেন না, যারা দাবা খেলেন, দাবার যে ঘোড়ার যেই মানে যেই প্লেসমেন্ট, সেই ঘোড়াটা এক জায়গায় এক জায়গায় কীভাবে যায়? এল শেপে যায়, হয় এইভাবে যাবে, অথবা এইভাবে যাবে, অথবা এইভাবে যাবে, তাই না? এরকম এল শেপে যায়। আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কাজটাও কনসেপ্টটা কাইন্ড অফ এল শেপের মতন। কিরকম? যে আমি যদি রো কে ধরি তাহলে তার সাথে আমার কলাম গুণ হবে, মানে এটা একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স। তার মানে আমি যদি এখানের মধ্যে রো কে ধরি তাহলে তার সাথে আমার কলামগুলো এল শেপে গুণ হবে। দেখেন এটা এল শেপ না, এভাবে গেছে। এরকম এল শেপে রো এর সাথে ভেক্টর মানে হরিজন্টালের সাথে ভার্টিক্যাল গুণ হবে, গুণ হয়ে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কমপ্লিট হয়। আমরা একটু এক্সাম্পল দেখি। আচ্ছা, তার আগে একটু আমাদের কন্ডিশনগুলো বুঝে নেই। সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করতে পারবো, কিন্তু আমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তাদের ইনার ডাইমেনশনটা সেম হতে হবে। এখন এখানে একটা কোশ্চেন চলে আসে যে ভাইয়া ডাইমেনশনের মধ্যে ইনার ডাইমেনশন বলতে আমরা কি বুঝি? সহজ করে বলি, ধর আমি এখানে এক্সাম্পল নেই 2/4 ম্যাট্রিক্স, একটা হচ্ছে 4/3 ম্যাট্রিক্স, 2/4 আর হচ্ছে 4/3।
আমি এদের মধ্যে একটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে যাচ্ছি। এখন আপনি এটাকে জাস্ট একটু চোখের দৃষ্টিতে দেখার চেষ্টা করেন। আমি যদি এটাকে একটা বক্সের মতো চিন্তা করি, এই বক্সের বাইরের সাইডে কে আছে? 2। এখানে বাইরের সাইডে কি আছে? 3। বাইরের একদম এন্ড সাইডে। ভিতরের সাইডে কি আছে? 4 এবং 4। এইটাকে আমরা বলছি ইনার ডাইমেনশন। ভিতরের সাইডে, ভিতরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ভিতরে যে দুইটা ভ্যালু আছে, বাইরের গুলো বাদ, বাইরের গুলো যেটা আপনার বাইরের দিকে মুভ করে আছে, এদেরকে বাইরের দিকেই থাকতে দেন, যে তোমরা যাও বাইরে থেকে খেলাধুলা করে আসো। ভিতরে যে দুজন আছে এরা হচ্ছে ইনার ডাইমেনশন, এটাকে হচ্ছে ইনার ডাইমেনশন। তো এখানে এই দুইটা ভ্যালুকে সেম হইতে হবে। দ্যাট মিনস 4 দিস ভ্যালু শুড বি ইকুয়াল টু দিস ভ্যালু। যদি কোনো কারণে এমন হয় যে 4 এর জায়গায় এখানে 3 থাকলো, হবে না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না। দুইটার ভিতরে ইনার ডাইমেনশন সেম হইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আরেকটা কোশ্চেন আসতে পারে, আমি জানি না আপনাদের মধ্যে আসছে কিনা, যে ভাইয়া আমরা এত কিছু থাকতে ইনার ডাইমেনশনটা নিয়ে কেন চিন্তা করতেছি? এটার পিছনে কারণ হচ্ছে যে আমি যদি প্রথম ডাইমেনশনটা দেখি, এটা কিন্তু আমার রো, এটা কে কলাম, এটা কে রো, এটা কে কলাম। এখন ওই যে আমি একটু আগে বলছি যে এল শেপে কাজ করবে, মানে রো এর সাথে কলাম গুণ হবে। দেখেন তো, এই কলাম এবং এই রো, এই দুটার মধ্যে গুণ হচ্ছে। এখন আপনি চিন্তা করেন, ধরেন এখানে 3টা এলিমেন্ট আছে, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে মনে করেন 4টা আছে, 1 2 3 4। তো হবে গুণ? হবে না। তো এখানেও 4টা হইতে হবে, এখানে 4টা হইতে হবে, বাইরে 3টা হইতে হবে, এখানে 3টা হইতে হবে। তার মানে ভিতরে ইনার ডাইমেনশন কলাম এবং রো যদি সেম না হয়, তাহলে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে না। মানে ওই গুণ করার জন্য সে এলিমেন্ট সেখানে খুঁজে পাবে না, তাকে তো খুঁজে পাইতে হবে গুণ করার জন্য, রাইট? সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল রিজন যে why we need the inner dimensions to be equal. এটা যারা আপনারা ম্যাট্রিক্সের আন্ডারগ্রেডে ক্লাস করছেন, হ্যাঁ, আন্ডারগ্রেডের ক্লাসে, মানে যারা কিনা আপনার সিএসসি ব্যাকগ্রাউন্ড অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তাদের হয়তো আপনাদের যে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে ম্যাট্রিক্স এবং এগুলোর যে ক্লাসগুলো ছিল, সেখানে স্যাররা আপনাদের হয়তো এক্সপ্লেন করছেন যে কেন এটা এরকমভাবে করতে হয়। আশা করি বুঝতে পারছেন। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে আমি যে কথাটা বললাম? এনিওয়ান? ওকে, নাইস। তাহলে আপনারা বুঝতেছেন, ধরে নিলাম আপনারা বুঝতেছেন, মূলতই সম্মতির লক্ষণ। এবার আমরা আসি যে প্রথমটা বুঝলাম যে ইনার ডাইমেনশনটা সেম হইতে হবে। এরপরটা কি, যে তাদের ভিতরের যে এলিমেন্টগুলো সেগুলো রো এর সাথে কলাম গুণ হবে। ফার্স্ট ম্যাট্রিক্সের রো এর সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম গুণ হবে, ওই যে এল শেপ ঘোরার মতন, এবং ওদের ভিতরের যে ভ্যালুগুলো পরবর্তীতে গুণ হওয়ার পরে তারপর তাদেরকে যোগ করতে হয়। আচ্ছা, থার্ড কন্ডিশনটা কি, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। এখন এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে বাংলায় খুঁজতে গেলে আপনার সময় লাগবে, গুগলে করে আপনি দেখে নিন। আমি এটার ব্যাখ্যাটা দিয়ে দিই। কমিউটেটিভের মিনিংটা হচ্ছে যে ধরেন এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, বি হচ্ছে একটা ম্যাট্রিক্স, আপনি এ আর বি কে গুণ করতেছেন এবং আপনি দেখতেছেন যে এদের ভিতরে ইনার ডাইমেনশনও সেম, ফাইন, গুণ হচ্ছে, সমস্যা হচ্ছে না। বাট আপনি যদি ম্যাট্রিক্সটার পজিশন উল্টায় দেন, যে ফার্স্টে বি ম্যাট্রিক্স নিলেন, তারপর এ ম্যাট্রিক্সকে নিলেন, তাদের মধ্যেও গুণ হইলেও হইতে পারে, বাট দ্য প্রবলেম ইজ এ আর বি এর গুণফল বি আর এ এর গুণফল সেম হবে না। আমরা যেমন নর্মাল ম্যাথ করি না, যে 3 দুগুণে 6, তো 3 দুগুণে 6ও হয়, আবার 2 3-এ, এটারও আমরা 3 দুগুণেই বলে থাকি, 6 হয়। আগে পরে যাই করে না কেন আমার গুণফল সেম হচ্ছে, বাট এই ক্ষেত্রে এটা সেম হবে না, বিকজ আমি যখন এ আর বি এবং বি আর এ কে যখন শিফট করে দিচ্ছি, আমার ভিতরের ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনারা দেখবেন যে এ আর বি এর মধ্যে ইনার ডাইমেনশন হয়তো সেম আছে, বাট বি আর এর মধ্যে ডাইমেনশন সেম না হইতে পারে। দ্যাটস দ্য ফার্স্ট কেস। প্রথম কেস তখন সেটা স্যাটিসফাই করবে না, বাট ধরুন স্যাটিসফাই করেই ফেললো, ঠিক আছে, হয়তো করেই ফেললো, যে এ আর বি এবং বি আর এ যেমনি ঘুরান না কেন আগে পরে ভিতরে ইনার ডাইমেনশন সেম থাকতেছে, তো দুইটাতেই আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। বাট তারপর আপনি করে দেখেন, পারলে আপনি হাতে কলমে করে দেখেন,
দুইটার রেজাল্ট সেম হবে না। এটাকে আমরা বলছি যে থার্ড কন্ডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ, দুইটার আউটকাম সেম আসবে না। আচ্ছা, এতক্ষণ আমরা বুঝলাম, আমরা থিওরি, কন্ডিশন, লজিক এগুলা দেখলাম, আমরা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, এখন প্র্যাকটিসে আমরা যেটা কাজটা করব, আমরা ফার্স্ট একটু ডাইমেনশন দেখি। আমার কেউ একজন বলেন তো যে এটা ডাইমেনশন কি, প্রথমটার কেউ একজন বলেন। 24 2 into 4, ভেরি গুড। পরেরটা কি, অন্য একজন বলেন তো। 4/3 4/3, গুড। ইনার ডাইমেনশন মিলতেছে, গুণ হবে, নাইস। এবার আমরা হচ্ছে এই গুণটা করার জন্য একটা খালি বক্স তৈরি করি। আমরা কিন্তু একটু আগে, আধা ঘন্টা আগে, ম্যাট্রিক্সের ভিতরে এলিমেন্টের পজিশন সম্পর্কে আমরা কথা বলছিলাম। দেখেন এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে ওই পজিশনটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা তো এটা বুঝলাম, এখন পর্যন্ত আমরা এই জিনিসটা বুঝলাম যে হ্যাঁ, আমার রো এর সাথে কলামকে গুণ করতে হবে, তার মানে প্রথম রো এর সাথে প্রথম কলামকে গুণ করতে হবে এবং ভিতরের আইটেম নাম্বার সেম থাকতে হবে। ওকে, চারটা আছে, ফাইন, গুণ হচ্ছে। এখন আমাকে একটা জিনিস বলেন যে আমি যদি এখানে প্রথম রো কে বলি আর যদি এখানে প্রথম কলামকে বলি, এই দুইটার গুণ আমি কোথায় রাখবো? এইখানে রাখবো, M11। আমি যদি প্রথম রো আর দ্বিতীয় কলামকে গুণ করি, কোথায় রাখবো? এখানে রাখবো, M12। সিমিলারলি M13। আচ্ছা, তাহলে আমার তিনটা কলামের সাথে গুণ হইলো, এই জায়গায় রাখবো প্রথম রোতে। এবার দ্বিতীয় রোতে যখন হাত দিব, এর সাথে আমার যখন পরপর তিনটা কলামকে আমি গুণ করব, কোথায় রাখবো? যেহেতু দ্বিতীয় রো ধরছি, তার মানে M21, M22, M23। তো আপনার হয়তো অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে, মানে যখন আপনারা হাতে কলমে করবেন। এখন যদিও আপনার এই বয়সে এসে হাতে কলমে করার কোনো দরকার নাই, আমরা পাইথনে 2 লাইনের কোড দিয়ে খুব সহজেই করতে পারি, এক্সেলও করতে পারি। ইভেন আপনি অন্য সফটওয়্যার যদি নিয়ে আসেন, অন্য সফটওয়্যারের মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুব সহজেই, মানে দুইটা জাস্ট ধাম করে হচ্ছে কোডও চাপা লাগবে না, জাস্ট খালি ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, ভ্যালু দিবেন, এন্টার দিবেন, আপনাকে আউটকাম দিয়ে দিবে। আমি আপনাদেরকে ইন্টারনাল যেই, মানে ভিতরে যেই কারিগরি হচ্ছে, ইন্টারনাল বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। সো এখানে এরকম পজিশন ওয়াইজ বসতেছে, ঠিক আছে? তার মানে আমি যখন এখানে পজিশন ওয়াইজ বসাবো, খেয়াল করে দেখেন, আমি যদি প্রথম রোকে যদি আবার যদি চিন্তা করি, প্রথম রোর সাথে আমার প্রথম পরের ম্যাট্রিক্সের প্রথম কলাম, তাহলে 2 1 4 4 3 3 1 4। দেখেন 2 1 4 4 3 3 1 4, তাদের মধ্যে গুণ হচ্ছে এবং এই গুণগুলোকে আমি আবার যোগ করে ফেলতেছি। সেকেন্ড যখন আমি আবার দেখবো, এই কলামের সাথে প্রথম রো ঠিক আছে, এখন আমরা প্রথম রোতে আছি, আমরা সেকেন্ড কলামকে গুণ করতেছি। তার মানে 2 5 4 2 3 2 1 2, 2 5 4 2 3 2 1 2, গুণ হচ্ছে এবং এদেরকে আমি যোগ করে ফেলতেছি। তাহলে আমার কি হচ্ছে যে এই জায়গাটার মধ্যে একটা ইউনিট ভ্যালু, সিঙ্গেল ভ্যালু জেনারেট হচ্ছে, গুণ করতেছি পরে যোগ করতেছি। এই কাজটা শেষ করার পরে আপনি দেখবেন যে আলটিমেটলি এরকম একটা ভ্যালু পাচ্ছি এবং এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আউটকাম। এখন এখানে আরেকটা মজার জিনিস আছে যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে? সবসময় কোশ্চেন আসবে তা না, যেটা হচ্ছে জাস্ট আমি পড়াতে স্টুডেন্টের জিনিসগুলো বুঝতে পারি যে কোথায় স্টুডেন্ট আটকাইতে পারে বা কোন কোশ্চেনটা করতে পারে। আমরা কিন্তু একটু আগে বলছি যে 2/4 এর সাথে 4/3 কে গুণ করতেছি, আমরা তাই দেখলাম, আমরা ম্যানুয়ালি চেক করেও দেখলাম, ওকে, ইট ওয়ার্কস। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এটার যে গুণ করার পর ডাইমেনশনটা আসবে সেটা দেখতে কিরকম? খেয়াল করেন, আপনি কিন্তু অলরেডি ডাইমেনশন এখানে বানায় ফেলছেন, একটা দুইটা রো থাকবে আর 1 2 3টা কলাম থাকবে, তাই না? আমি কিন্তু এখানে ডাইমেনশন গুণ করার সাথে সাথে কিন্তু ডাইমেনশন মনে মনে এখানে বসাই ফেলছি। এখন আপনি দেখেন এই 2 আর 3 কিন্তু আপনার করার পরে কিন্তু আসতেছে, কিন্তু আপনি তার আগেই বুঝতে পারবেন কেমনে জানেন? এই আপনার ইনার ডাইমেনশনটাকে একটু কিছুক্ষণের জন্য মনে মনে মুছে ফেলেন, দেখেন তো আসতেছে কিনা। আসছে? ওখান থেকে 2, এখান থেকে 3, 2/3, মানে আগে পরে না, সিরিয়ালি
যদি আপনি আগের ম্যাট্রিক্স আগে রাখেন, পরের ম্যাট্রিক্স পরে রাখেন, তাহলে এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে। আমার নতুন গুণফলের ডাইমেনশনটা এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আলটিমেটলি আনসারটা কিরকম হইতে পারে। ওইভাবে আপনার গুণটাও কিন্তু বসবে, মানে গুণের আউটকামটা ওইভাবেই ভিতরে ইন্টারনাল গুণ হোক, তারপর যোগ হোক, প্রত্যেকটা ওই স্টেপেই বসতেছে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। এবং এই ম্যাট্রিক্স যে আসলে আমরা ম্যাথমেটিক্যালি অনেক জায়গাতে বড় বড় ম্যাথমেটিশিয়ানরা অনেক জায়গাতে তারা ম্যাট্রিক্স ইউজ করে, এবং আমরাও ডেটা সায়েন্সে এই ধরনের হাই ভ্যালু ডেটা নিয়ে কাজ করি, তখন আমাদের এই ম্যাট্রিক্সের ঘুরে ফিরে এই কনসেপ্টটাই আমাদের চলে আসে। এবং এগুলো যখন আপনি একটু ইনডেপথে বোঝার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি এটার ভিতরে কিভাবে কাজ করতেছে, যদি নিজে থেকে যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগবে, খুব মজা লাগবে জিনিসটা। এখন আমাকে বলেন যে আমি এই যে পুরো জিনিসটা বুঝাইলাম, তাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? সবাই সব বুঝছেন? ওকে, গ্রেট। ইকবাল হোসেন নো বললেন, মানে কি ও কোশ্চেন নাই এটা বলছেন? আচ্ছা, এত কিছু এখানের মধ্যে ওপেন হয়ে আছে। আচ্ছা, এবার আমরা আসি ট্রান্সপোজ। ট্রান্সপোজ কিন্তু আমরা সবাই কম বেশি জানি। কেউ যদি বলে তো ট্রান্সপোজ এর কনসেপ্টটা কি, ম্যাট্রিক্স অপারেশন হিসেবে বাদ দেন। নর্মালি ট্রান্সপোজ বলতে আমরা কি বুঝি? এক্সেল আমরা এই কাজটা করি প্রায় সময়। একটা ডেটা দেওয়া আছে, এটা ট্রান্সপোজ মানে কি কেউ বলতে পারবেন? এটা রো থাকলে কলামে পরিবর্তন করা। রো থেকে কলাম থেকে row। নাইস, নাইস, ভেরি গুড। ওকে, সেম জিনিসটা আমরা এখানে করতেছি। তাদের পজিশন সুইচ করবে। ওই আপনি যে কথা বলছেন সেই কথাই আমরা মানে ভাষাগতভাবে এই কথাটা বলি যে সুইচ দেয়ার পজিশনস। রো কলামে যাবে, কলাম রোতে আসবে। যেমন রো 2 কলাম 3, এটা হয়ে যাবে রো 3 কলাম 2। ভিতরের ভ্যালুগুলো ওইভাবে সুইচ করবে। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে তার আগে একটু বলি যে ধরেন আমি এটাকে প্রকাশ করবো কিভাবে। ধরেন একটা যদি এ হয় একটা ম্যাট্রিক্স 3/5, আমরা এটাকে যখন ট্রান্সপোজ করবো তখন আমরা এর উপরে ছোট্ট করে একটা ক্যাপিটাল টি বসাবো। তার মানে হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ভার্সন হচ্ছে এইটা। যেমন আমরা যদি বলি যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এইখানে এটা 3/2, এটা হয়ে যাবে এখন 2/3। তো এই যে আমি যদি রোটাকে বলি রো বরাবর -1 2, এটা হয়ে যাবে আমার কলাম বরাবর, উপর থেকে নিচে। বাম থেকে ডানে যেটা ছিল সেটা উপর থেকে নিচে চলে আসবে। 7 0 7 0 1 3 1 3। এইভাবে আমরা রোকে কলাম, কলামকে রোকে ট্রান্সফার করতে পারি। আবার আপনি চাইলে এইভাবে বলতে পারেন যে কলাম অনুযায়ী -173, এটা রোতে চলে গেল এইভাবে -173। যেভাবে আপনি এক্সপ্লেন করেন, বোথ আর দ্য সেম ওয়ে। এটাও সেম, 2 4 2 উপর থেকে নিচে, এবার হয়ে যাবে বাম থেকে ডানে 2 4 -2। আচ্ছা, এবার আসি আমরা ইনভার্স ম্যাট্রিক্স। আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে ট্রান্সপোজ ইনভার্স ম্যাট্রিক্স করতে হয়। ইনভার্স ম্যাট্রিক্সটা কি? যে ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে আমরা নর্মালি যখন নর্মাল ম্যাথে আমরা বলি না যে 5, এটাকে যদি আমরা ফর এক্সাম্পল যদি আমি এটাকে বলি যে 5 টু দি পাওয়ার -1, তার মানে হচ্ছে 1/5। এটাকে আমরা নর্মাল মানে জেনারেল যে ধরনের ভ্যালুগুলোকে আমরা ইনভার্স করি তখন আমরা এটাকে এইভাবে বলে থাকি। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স হচ্ছে যে ইনভার্সের জন্য একটা ফর্মুলা অনুযায়ী সেটা ইনভার্স হয়, এবং ফর্মুলার পাশাপাশি কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্সকে মাস্ট বি স্কোয়ার হতে হবে, স্কোয়ার শেপ ছাড়া সে ইনভার্স হবে না। তার মানে 2/2 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স, 4/4, 5/5, 6/6, এইভাবে n/n হইতে হবে। দ্যাট শুড বি এন স্কোয়ার। আর সেকেন্ড যেটা হচ্ছে যে তাদের মধ্যে কোনো একটা পার্টিকুলার রো বা কলামের সবগুলো ভ্যালু 0 হওয়া যাবে না। এইটা হচ্ছে দুইটা কন্ডিশন। এবার আমরা একটু দেখি 2/2। আমরা 2/2 দিয়ে বুঝি, 3/3, 4/4 এটা মানে ক্যালকুলেশন আরো 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 কমপ্লেক্স, ওইদিকে আমরা না যাই। আমরা ক্যালকুলেশনগুলো জাস্ট কনসেপচুয়ালি বুঝে রাখি, কারণ আমাদের পরবর্তীতে হয়তো দরকার হতে পারে, বাট আমরা আলটিমেটলি এগুলা মানে করেই লিখবো, শর্টকাটে লিখবো। ধরেন এ ইকুয়ালটা আমি বললাম ABCD, 4টা ভ্যালু, এটা একটা 2/2 ম্যাট্রিক্স। যদি আমরা এটাকে ইনভার্স করি তখন যে কাজটা হয় সেটা হচ্ছে
যে এই পাশ থেকে ডায়াগোনালি যে ভ্যালু আছে এ আর ডি তারা ইন্টারচেঞ্জ করে ডি আর এ, আর এই পাশে যেটা ডায়াগোনালি আছে বি আর সি এরা এই জায়গাতেই থাকে, বাট তাদের আগে একটা মাইনাস যোগ হয়, মাইনাস এখানের মধ্যে বসে, আর এরা এই ডায়াগোনাল অবস্থায় গুণ হয়, যেমন এ ডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি এই ফরম্যাটটা সব জায়গাতে নিচে বসবে, মানে ডেনোমিনেটরে বসবে, আর নিউমিনেটরে এই ছোট্ট চেঞ্জটা হয়। এখন আপনি এ বি সি এর ভিতরে যাই বসান না কেন, আপনি যদি এই ফরম্যাটে বসান তখন আলটিমেটলি সে একটা আনসার দিবে, এবং এই আনসারটাও আপনার একটা স্কোয়ার ফরম্যাটই থাকবে, যেটাকে আমরা বলছি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। যেমন আমি যদি বলি যেন 1 2 3 4 এটা ইনভার্স করলাম, তাহলে 1 এবং 4 ইন্টারচেঞ্জ হবে, 4 1, আর 2 3 জায়গা থাকবে, বাট আগে একটা মাইনাস বসবে। এখানে কি হবে, এই পাশ থেকে 1 আর 4 গুণ হবে, আর এইখান থেকে 3 আর 2 গুণ হবে, মাইনাস হবে, 1 ইন্টু 4 মাইনাস 2 ইন্টু 3, নিচে সবগুলো সেম থাকতেছে। এখন আমার এরকম একটা ভ্যালু আসছে, এটাকে আমরা বলছি আমাদের ইনভার্স ম্যাট্রিক্স। কার অ্যাকচুয়াল যেটা ভ্যালু এর ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এইটা তো মানে বুঝতে পারছেন আশা করি, প্রবলেম হওয়ার কথা না। এগুলা হচ্ছে জাস্ট কনসেপচুয়াল বোঝার জন্য আমরা মেইনলি হচ্ছে এগুলা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় ইউজ করে থাকি, নামপাই দিয়ে ইউজ করি, বা এবং বিভিন্ন ইকুয়েশন জেনারেট করতে গেলে, মডেল ডেভেলপ করতে গেলে আমাদের এরকম কাজ করতে হয়। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কি কোশ্চেন আছে? স্যার এগুলো কি আমরা কোডে ইমপ্লিমেন্টেশন করব না? এটার কোড ইমপ্লিমেন্টেশন এখন আপাতত করা লাগবে না, কিন্তু যদি মনে করেন আপনি একজন সায়েন্টিস্ট হিসেবে কোথাও যদি জব করতে চান, এবং আপনাকে যদি বলা হয় যে এক্সিস্টিং থিওরির উপরে কাজ করে আপনাকে নতুন কোনো থিওরি তৈরি করা, বা কোনো একটা থিওরিকে জেনারেট করা, ডেভেলপ করা, মডেল ডেভেলপ করা, তখন আপনার লাগবে। হ্যাঁ দীপা, এখানে তো এটা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওটা যখন 3x3 হবে তখন ভিতরের ক্যালকুলেশন আরো ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, মানে এটার উপর কনসেপ্ট করে আমরা ওইদিকে যাব। হ্যাঁ, আচ্ছা আমি আপনাকে দেখাই যে 3x3 ম্যাট্রিক্স, কি জানো, ইনভার্স ম্যাট্রিক্স অফ 3x3। আসেন আপনাকে দেখাই এটা কেমনে হয়। এটা অনেক ক্যালকুলেশন আছে এখানের মধ্যে, বাট কোথায় ফর্মুলা কোথায়? আচ্ছা, ফর্মুলাটা হচ্ছে এই যে 3x3 ইনভার্স ম্যাট্রিক্স করতে গেলে আপনাকে এই যে এরকম স্টেপ বাই স্টেপ যেতে হয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন, নাহলে পরের স্লাইডে চলে যাব। আমি ভাবতেছিলাম যে আপনারা কেউ যেন একটা কোশ্চেন করবেন, কিন্তু এখনো কেউ কোশ্চেনটা করেন নাই। সেটা হচ্ছে যে আপনারা এই কোশ্চেনটা কেন করতেছেন না, যে ভাইয়া যদি 0 হয় তাহলে প্রবলেম কি? আপনি বললেন যে cannot have a row or column completely all values be 0 হলে প্রবলেম কি? প্রশ্ন আসতে পারে না? আপনারা প্রশ্ন করেন না, প্রশ্ন না করলে শিখবেন কেমনে? আমি চাই যে আপনারা প্রশ্ন করেন, বেশি বেশি প্রশ্ন করেন। নিচে সব জিরো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন যে এইটা আনসার আমি খুঁজে পাচ্ছি। কে কি বললেন? নিচে যদি সব চলে আসতে হয় তাহলে ইনফিনিটি হতে পারে। কি হবে? 1/0 1/0 ওকে, 1/0 হলে কি হয়? স্যার এটা ইনফাইনাইট হিসেবে 1/0 ইনফাইনাইট। স্যার 0/1 0/1 হচ্ছে ইনফাইনাইট। 1/0 কি? 1/0 তো ইনফাইনাইট। 1/0 ইনফাইনাইট, আপনি শিওর রায়হান? হ্যাঁ, 0/1 হল ম্যাটার হলো সেটা হচ্ছে ইনফাইনাইট। 0 আনসার হবে 1, 0/1 হয় না 1/0।
সাব্বির আপনার কথা কেটে আসছে তো, আমি আসলে বুঝতে পারি নাই, সরি। আচ্ছা, কে যেন বললেন এখানে কমেন্টে এটা- নন স্যার হবে না, online যে আমার video কারণ নন এক্সিস্ট। আচ্ছা ওকে রায়হান, আমি আপনার কনফিউশনটা দূর করে দিই, ঠিক আছে? আমি হয়তো আপনি জিনিসটা সম্পর্কে আপনার হয়তো ওরকম আইডিয়া নেই, জেনে রাখেন, ঠিক আছে? যদি আমি 0/1 করি, ঠিক আছে, 0/1 হচ্ছে কি যে এটাকে আমরা মানে ভাষা কিভাবে প্রকাশ করব, যে 0 একটা সংখ্যা, এটাকে আমি 1 দ্বারা ভাগ করতেছি, বা আমি এক এক করে হচ্ছে ছোট ছোট পার্টে ভাগ করতেছি। হ্যাঁ রিপা বলেন। এই যে সেলিম হোসেন এটা কারেক্ট আনসার দিয়েছেন। 1/0 হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ, 0/1 হচ্ছে ইনফাইনাইট। কারণ আমি যদি বলি যে 0-কে আমি ভাঙবো, ঠিক আছে, ভাগ করা মানে কি, ভাঙা না। আমি যদি 4/2 বলি, তার মানে হচ্ছে আমি 4-কে ভাঙতেছি কয়বারে, 2বারে ভাঙতেছি। দ্যাট মিনস আমার এখানের মধ্যে 1 2 3 4 চারটা পার্ট আছে, আমি 4টা পার্টকে আমি এরকম 2টা পার্টে ভাগতেছি। এইটাকে আমরা কি বলছি, ভাগ। তা আমরা এই জিনিসটাকে কি বলতেছি, 0-কে আমরা 1 দ্বারা ভাগ করতেছি, এক এক করে ভাগ করতেছি। তো এটা তো আপনার ইনফাইনাইট সংখ্যা, ভাগ হতেই 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 থাকবে। মানে এক এক করে 0-র মধ্যে যদি আমি ইমাজিনারি যদি 1ও চিন্তা করি, ইনফাইনাইট ভাবে চলতে থাকবে। আর যদি আমি বলি 1/0, 1/0 কি, যে আমি 1-কে ভাগতেছি, ভাঙতেছি 0 দিয়ে। 0 মানেই তো আমার এখানে একটা নাল না। So, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আনডিফাইন্ড। আপনাদের কার ইয়া চলতেছে আমি জানি না। সাইফ বলেন। মনে হয় কিছু একটা ভুল হচ্ছে। 0 divided by 1 is actually 0. 1 divided by 0 is 1/0 is undefined. undefined. এটা ঠিক হ্যাঁ। আছে। অনেকে মনে করে যে এটা infinity because আপনার ইনপুটটা যত ছোট হয় রেজাল্ট তত বড় হয়। হুম। তো 0 যেহেতু 0 সেজন্য এটা ইনফিনিটি হয়ে যায়। এই কনসেপ্টে ওটা অনেকে মনে করে, but it's actually undefined. But 0 divided by any number is the result will be 0. রাইট। আচ্ছা, এগুলা এখানে এদিকে ওদিকে নাম্বার দিয়ে ডিভাইড করেন ওটা রেজাল্ট 0 হবে। That's undefined বা তো আপনার প্রথম যেটা শো করছে 0 divided by 1 ও আচ্ছা, এইটা আপনি বলেছেন 0। এটা অ্যাকচুয়ালি 0. হ্যাঁ 0, রাইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে আনডিফাইন্ড। Right, that is correct. Some people also say that this is infinite because আপনার হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসলে ওই যে ওই মানে কনফিউশন, এটা কনফিউশন হয় যে কখন 0 হবে, কখন ইনফাইনাইট হবে, আর কখন আনডিফাইন্ড হবে। এটা মাঝে মধ্যে আসলে অনেকেই প্যাচ লাগাই ফেলে। মানে আমি আপনাকে এখন মানে কথা বলার সময় এইটা ধরেন বললাম, বা ধরেন অন্য কোনো সময় হয়তো আমি বলতে গেলে আমি নিজে ভুল করতে পারি। এটা কখনোই 0 হবে না। এটা either undefined or undefined is the proper response. এটা হয়তো অনেকে বলে, but undefined টাই আচ্ছা ওকে, সো আমরা এত ইন ডেপথে এখন ম্যাথে না যাই, আমরা একটু এখানে একটু দেখি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা কি। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে আমি যদি একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স ম্যাট্রিক্সকে যদি গুণ করি, গুণ মানে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি, তাহলে সেক্ষেত্রে এই গুণফলেরটাকে আমি এখানের মধ্যে লিখার পরে আমি এরকম একটা ভার্সন পাই, এরকম একটা ফরম্যাট পাই। এই ফরম্যাটটাকে আমরা বলছি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা বুঝবো কিভাবে? আইডেন্টিটি ম্যাট্রিক্সে যেটা হয় যে ডায়াগোনালি যে ভ্যালুগুলো থাকবে সবগুলো 1 বসবে, আর বাকি যে পোর্শন থাকবে এই পোর্শনে অলওয়েজ 0 বসবে, যা আছে সব 0 বসবে। এটাকে আমরা বলছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সকে আপনি এখানের মধ্যে যদি এটা 2/2 বলেন বা 4/4 বলেন, 6/6, 7/7, অলওয়েজ এভরি ইনস্ট্যান্সে আপনি দেখবেন ডায়াগোনালগুলো 1 থাকে, আর বাদ বাকি যে পজিশনগুলো থাকবে সবগুলোতে 0 থাকবে। সো এটাকে আমরা I2, I3, I4, I5 এভাবে আমরা প্রকাশ করে থাকি। ইকুয়েশনের মধ্যে অনেক সময় দেখা যায় যে এরকম I2, I3 লেখা আসে, তার মানে হচ্ছে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স।
এরকম একটা ফরম্যাট থাকে, যেমন i2 হচ্ছে এরকম দেখতে হয়, i3 হচ্ছে এরকম দেখতে হয়, ডায়াগোনালি 1 থাকে। আমি যদি in বলি তাহলে এখানে ডায়াগোনালি n সংখ্যক n থাকবে। ওকে, তো ম্যাট্রিক্স অপারেশনের প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলো আমরা কিছু এক্সাম্পল প্রথমে দিকে দেখছি যে কোথায় ইউজ করি। আমরা যদি আরেকটু যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে যাই, বিভিন্ন ধরনের ইমেজ প্রসেসিং, ইমেজ ম্যানিপুলেশন, গুগল পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম, ফাইন্যান্সিয়াল মডেলিং বা পোর্টফোলিও অপটিমাইজেশন, মেশিন লার্নিং এর যে অ্যালগোরিদম সেখানের মধ্যে পিসিএ করতে গেলে আমাদের দরকার হয়, এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যারা মডেল নিয়ে কাজ করেন বা টেক্সট ভেক্টরাইজেশনের কাজ যারা করেন তাদেরকেও আমাদেরকে এই ম্যাট্রিক্স অপারেশনগুলো করতে হয়। যদিও আমাদেরকে ডিরেক্ট ইকুয়েশন ইউজ করতে হয় না, এখানে একটা মজার বিষয় হচ্ছে যে ডেটা সায়েন্সে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ইকুয়েশনগুলো নিজে হাতে কলমে লেখার প্রয়োজন পড়ে না। এটার জন্য আমাদের লাইব্রেরি, ফিক্সড লাইব্রেরি থাকে, প্রত্যেকটা জিনিসের জন্য লাইব্রেরি রেডি করা আছে। আপনি আমি না হলেও সারা ওয়ার্ল্ডের বড় বড় ডেভেলপার, পাইথন ডেভেলপাররা এরকম বিভিন্ন লাইব্রেরি তৈরি করে রাখছেন, ফাংশন তৈরি করে রাখছেন, যার ফলে আমাদেরকে ম্যানুয়ালি, একটু আগে যে কে যেন জিজ্ঞেস করছেন, রায়হানি মনে হয় জিজ্ঞেস করছিলেন যে আমরা এটা কোথায় ইউজ করব। অ্যাকচুয়ালি আমাদের এটা সরাসরি কোড লেখার ক্ষেত্রে প্রয়োজন পড়ে না, কারণ এখন অনেক কিছু অ্যাডভান্সড হয়ে গেছে, এখন অনেক কিছু ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপের হয়ে গেছে, এখন অনেক কিছু ফাংশন বেসড হয়ে গেছে। এবং পাইথন প্রোগ্রামিংটা এখন এতটাই এটা ভ্যাস্ট ইউজ হচ্ছে সারা ওয়ার্ল্ডে যে পাইথন ডেভেলপাররা এটা ডেভেলপ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসলে আর প্রয়োজন পড়তেছে না। আপনি যে কোনো ধরনের অ্যানালাইসিস করতে যান, ক্যালকুলেশন করতে যান, সেটা হইতে পারে আপনার মানে ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্য ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল রিসার্চ, বা যে কোনো জায়গা থেকে আপনি যদি কোনো একটা ইকুয়েশন ধরে নিয়ে আসেন, আপনি যদি সার্চ করেন গুগলে, ওটা ডেফিনেটলি একটা না একটা পাইথনে আপনি ফাংশন পাবেন, লাইব্রেরি পাবেন। আমি এখন পর্যন্ত এমন কিছু খুঁজে পাই নাই যেটার কোনো পাইথনে লাইব্রেরি বা ফাংশন রেডি আছে। এতটাই সহজ করে ফেলছে জিনিসটা আমাদের কাছে পাইথন ডেভেলপাররা। এখন আমাদের কাছে জাস্ট করতে হয় কি, যে হাউ টু ইউজ দ্যাট লাইব্রেরি অ্যান্ড দ্য ফাংশনস ইফেক্টিভলি। আপনাকে জাস্ট ওইটা বুঝতে হবে। পাইথন ল্যাঙ্গুয়েজ শেখাটা কিন্তু খুবই সহজ। অনেকে এটা নিয়ে ভয় পায় যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার শিখতে অনেকদিন সময় লাগবে বা অনেক শেখাটা অনেক কষ্ট হতে পারে। বিলিভ মি, আমি আপনাকে মিথ্যা কথা বলতেছি না। পাইথন ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ রাইট নাও। অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ আছে, হয়তো শিখতে আগে পরে কম বেশি সময় লাগতে পারে, কিন্তু পাইথন ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু ইমপ্লিমেন্ট অ্যান্ড ইজি টু এক্সিকিউট। আপনি পাইথনের কোনো ধরনের কোনো ফাংশন দরকার, গুগলে সার্চ করেন, অ্যাভেলেবেল আপনি ওই ফাংশন খুঁজে পাবেন। আপনি গিটহাবে সার্চ করেন, পাবেন। আপনি কোডাতে সার্চ করেন, পাবেন। অথবা আপনি মানে পাইথন যেই কমিউনিটি আছে ওখানে গিয়ে সার্চ করেন, পাবেন। যে কোনো ধরনের আপনি ফাংশন খুঁজেন, ওটার একটা পাইথন লাইব্রেরি অবশ্যই আছে, কোনো ফাংশন অবশ্যই আছে। আমি আজ পর্যন্ত গত 5-6 বছরের আমার এই পাইথন ল্যাঙ্গুয়েজ মেশিন লার্নিং এর বা যা আমি কাজ করতেছি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে, আমার যখনই মাথায় কোনো ডাউট আসছে, যাচ্ছে চেক করে দেখি তো এইটার কোনো ফাংশন আছে কিনা, অবশ্যই কেউ না কেউ এটা তৈরি করে রাখছে। তা আমার জন্য, আপনাদের জন্য, সবার জন্য কাজটা সহজ হয়ে গেছে। হোয়াট উই নিড জাস্ট টু লার্ন হাউ টু ইউজ দোজ লাইব্রেরি, ইউজ দোজ প্যারামিটার্স অ্যান্ড ফাংশনস। আপনি কিভাবে কোনটার পর কোনটা প্লেসমেন্ট করবেন, মানে মূলত সিনট্যাক্সটা আসলে কিরকম, কোনটার পর কোনটা লাগবে, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, প্যারামিটারগুলো কিরকম হবে, তাদের নামগুলো কি, মানে তাদের নিজস্ব নাম তো আছে, তাই না, ফাংশনের নাম তো আছে। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো আপনাকে একটু বারবার প্র্যাকটিস করতে হবে, বা প্রথম হয়তো একটু মেমোরাইজ করতে হয়। আমারও করতে হয়েছিল, মানে অনেস্টলি মিথ্যা বলবো না, কিছু কিছু জিনিস আমারও প্রথমে একটু মুখস্থ করতে হয়েছিল, কারণ আমি ভুলে যেতাম। পরে হচ্ছে ওই জিনিসটা বারবার প্র্যাকটিস করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। তো এখন দেখা যায় যে আমি যদি নিজে কোনো একটা মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করি, আমার যখনই কোনো একটা ডাউট হয়, আমি সাথে সাথে আমার মনে পড়ে যায়, অথবা মনে না পড়লেও আমি অ্যাটলিস্ট ওই রিলেটেড গুগলটা সার্চ করলে সাথে সাথে আমি ফাংশনটা খুঁজে পাই, এবং এই ফাংশনের ডকুমেন্টেশন কি ওটাও সাথে সাথে আমার অ্যাভেলেবেল আছে। জাস্ট আমাকে কি করতে হবে, যে আমি এটা কোথায় কখন কিভাবে ইউজ করতেছি এইটা বুঝা। একবার যখন আপনি এটা ধরে ফেলবেন, তখন পাইথনে কোড করা আপনার কাছে মনে হবে যে ইটস লাইক এ ফান গেম। মানে আপনি তখন একটা নেশায় পরিণত হয়ে যান। মানে একটা সময় এটা বলতে আমার প্রচুর নেশায়, মানে রাত দিন 24 ঘন্টা আমি খালি কোডই করছি, যখন যেটা মন চাইছে আমি যখন এটা লিখছি। মানে ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু লার্ন, খুবই সহজ। আচ্ছা, আপনারা আমাদের এখানে যারা এনরোল করছেন সবাই কি গুগল ক্লাসরুমে অ্যাক্সেস পাইছেন? মানে অ্যাক্সেসও দেওয়া হয়েছে, লিঙ্ক দেওয়া হয়েছে, সবাই কি জয়েন করছেন? কেউ কি আছেন যে এখনো জয়েন করেন নাই? বললেন না যে ভাই আমি লিঙ্ক পাই না, লিঙ্ক সবাইকে ইমেল করা হয়েছে। যদি জয়েন না করে থাকেন তাহলে সেটা বলেন যে ভাই আমি এখনো জয়েন করি নাই, সময় পাই নাই।
অফিস থেকে এসে অথবা ভার্সিটির ঝামেলায় জয়েন করতে পারি নাই। আচ্ছা, যারা জয়েন করেনি তারা জয়েন করে ফেলবেন। এখন ওইখানের মধ্যে যেটা আছে, এই আপনাদের 2410 তে আমি যদি দেখি 18 জন। 18 জন কেন হবে? 22 জন হওয়ার কথা ছিল, 4 জন জয়েন করেন নাই। আচ্ছা, এখন আপনি যদি ক্লাস ওয়ার্কে যান, ক্লাস ওয়ার্কে দেখবেন যে এখানের মধ্যে কিন্তু প্রি রেকর্ডেড ভিডিও দেওয়া আছে। সবাই এটা দেখা শুরু করবেন। ওকে, একটা করে দেখা শুরু করবেন। প্রত্যেকটা ভিডিও মিনিমাম মানে মিনিমাম 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার কম তো নাই, মানে প্রায় সবগুলো 2 ঘন্টার কাছাকাছি, এবং কয়েকটা 2 ঘন্টার বেশি, 2.5 ঘন্টা পর্যন্ত আছে। যেমন পার্ট 2, 3 এটা অলমোস্ট প্রায় 2.5 ঘন্টার উপরে। সো এখানে আসলে 9টা ভিডিও বলতে আপনারা এটা মনে করেন না যে 9টা ক্লাস। এখানে আমার টোটাল ক্লাস ছিল 12টা, এটাকে শর্ট করে 9টা ভিডিওতে নিয়ে আসছি। এবং এটা ভিডিও আমি আনছি গত বছর, এরপর এটার উপর আমার কাজ করা হয় নাই, কারণ এটা পুরোটাই হচ্ছে একটা মানে এমনভাবে সাজানো হয়েছে যে এখানে আসলে আর কোনো ধরনের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো এডিটের প্রয়োজন নেই। কেউ যদি এই 9টা ভিডিও শুরুতে, আমি জয়েন করতে পারি নাই। সাইফ ভাইয়া, আপনি কি গুগল ক্লাসরুমেই জয়েন করতে পারেন নাই? আপনি পেমেন্ট করছেন বা আপনার কনফার্মেশন জানানো হয় না, এরকম কি হয়েছে? বা আপনি কি আজকে বিকালের পরে পেমেন্ট করছেন? সাইফ একটু রিপ্লাই দিবেন। হ্যাঁ, আপনি কি আজকে সন্ধ্যার পরে করছেন না, 7:30 8টার দিকে? ও আচ্ছা 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 আচ্ছা, 2410 তুষার দেবনাথ না, তুষার দেবনাথ না, আর কে, কয়েকজন করছেন? আচ্ছা, আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমি এক্সট্রিমলি সরি, কারণ আমি পিসি সামনে ছিলাম না, আর আমার ফোনে হচ্ছে কিছু প্রবলেম হওয়ার কারণে ফোন বারবার হ্যাং করতেছিল। আর আজকে প্রচন্ড বৃষ্টি, সন্ধ্যার পর থেকে আমি বাইরে ছিলাম, এই জন্য আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে আমাকে নক করছেন, আমি মানে টেক্সট টাইপ করার সুযোগ পাইনি। আমি রাস্তায় ছিলাম, পাঠাওতে গাড়িতে ছিলাম, আমি জাস্ট মানে ভয়েসটাতে হোয়াটসঅ্যাপে ভয়েসে চাপ দিয়ে খালি আমি জাস্ট বলছি যে ভাই আমি গাড়িতে আছি, পরে বলতেছি। হয়তো এরকম সাইফ শাহেদ, আপনাদের কয়েকজনকে হয়তো আমি বলছি যে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না, আমার ফোনও বারবার হ্যাং হয়ে যাচ্ছিল, পানি ঢুকছে আমার ফোনে খুব সম্ভবত আজকে বৃষ্টির দিয়াতে। সো আমার ফোনটা একটু চেক করাতে হবে, কালকে আমি দোকানে গিয়ে চেক করাবো। তবে হ্যাঁ, টাকা পাঠাইলে টাকা অবশ্যই আসছে, এবং আমি দেখছি কয়েকটা নোটিফিকেশন আসছে, SMS আসছে, কিন্তু আমি আসলে ক্রস চেক করি না যে কে পাঠাইছেন। আপনারা যদি আমাকে আজকে ক্লাসের পরে, একটু পরে তো ক্লাস শেষ করবো আমরা, যারা আজকে সন্ধ্যার পরে পেমেন্ট করছেন আমাকে একটু পার্সোনালি নক করে বলবেন, আমি হচ্ছে বিকাশে চেক করে আপনাকে আমি কনফার্মেশন জানাবো। আমি সন্ধ্যার পর করতে পারছিলাম না জাস্ট বিকজ আমি বাইরে ছিলাম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বৃষ্টির কারণে আমার ফোনের মধ্যে পানি ঢুকছে, ফোন ঠিকভাবে অপারেট করতে পারতেছি না। ওকে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি যাদের বাকি আছে আমি একটু কনফার্ম করে আপনাদেরকে গুগল ক্লাসরুমের লিঙ্কটা দিয়ে দিব। হয়তো একজন সাইফি হয়তো বাকি আছেন, বাকি হয়তো সবাই পেয়ে গেছেন। তো আপনারা ভিডিওগুলো দেখবেন। তো আজকে প্রথম ক্লাস, আজকে আমরা আর অল্প কিছু জিনিস এখানে কভার করব, আর তেমন কিছু নাই মনে হয়। আচ্ছা, শেষ, আজকে আর তেমন কিছু নাই, আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। তো আমরা অনেকগুলো যেখানে কিন্তু এক্সাম্পল দেখতে পাচ্ছি, ঠিক আছে, এগুলো অনেক জায়গাতে আমরা ইউজ করি। আপনারা যে কাজটা করবেন, ঠিক আছে, যারা এখানের মধ্যে নতুন আছেন, যারা ধরেন যাদের মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, অথবা অতটা ইন ডেপথে ম্যাথ শিখেন নাই, আপনারা যেটা করবেন, আপনারা ওই ছোটবেলার যে বই আছে ক্লাস 9-10 এর বই, বা ইংলিশ মিডিয়ামের ক্লাস 7-8 এর বই আছে, ওই বইগুলো একটু দেখবেন, অনলাইনে অ্যাভেলেবেল PDF কপি পাবেন। বা ওই বই না হইলেও আমি যে টপিকগুলো আপনাকে বলবো সেগুলো একটু গুগলে সার্চ করবেন, কিছু ব্লগ বা কিছু ইউটিউব ভিডিও দেখবেন, স্পেশালি খান একাডেমির ভিডিওগুলো দেখবেন, ওখানে খুব ছোট করে দেওয়া আছে। যেহেতু খান একাডেমিতে বাচ্চাদের টপিকগুলো এখানে কভার করা হয়, মানে বাচ্চাদের লেভেলে বোঝানো হয়, সো খান একাডেমিতে এই টপিকগুলো খুব সহজে বোঝানো আছে। আপনি যেটা করবেন, ফাংশন, স্লপ, টেনজেন্ট লাইন কি সেটা একটু নিজেরা দেখবেন, মানে ফাংশন কিভাবে কাজ করে। আমরা তো ছোটবেলায় পড়ছি, হায়ার ম্যাথে পড়ছিলাম না, 2nd চ্যাপ্টার ছিল আমাদের সময়, যে বই ছিল ফাংশন এন্ড ডোমেইন। আপনারা কি মনে আছে, আপনাদের ম্যাথে হায়ার ম্যাথে পড়ছিলাম, 2nd চ্যাপ্টার ছিল ফাংশন এন্ড ডোমেইন? হ্যাঁ, কথা বলেন, মনে নাই? মনে নাই স্যার, মনে নাই। জি আছে। ওইটা আবার একটু দেখবেন, ঠিক আছে। শুনেন, আমি আপনাদের ডেটা সায়েন্সের মানে কিছু মজার কিছু ফ্যাক্ট বলি। ভুলে গেছেন নাফিজ ইমতিয়াজ, এটা খুবই স্বাভাবিক, এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। আমি আপনাদের কিছু মজার ফ্যাক্ট বলি, সেটা হচ্ছে ডেটা সায়েন্স কোনো
আকাশবাণী না, ডেটা সায়েন্স কোনো পয়দা হওয়া বা হঠাৎ করে গায়েবীভাবে তৈরি হয়েছে এমন কোনো সায়েন্স না। ডেটা সায়েন্স হচ্ছে আমরা ছোটবেলায় যে সকল ম্যাথ পড়ে আসছি, ছোটবেলায় যেই সকল প্র্যাকটিস করে আসছি, আপনি ডাকের অঙ্ক বলেন, আপনি অ্যালজেব্রা বলেন, আপনি হচ্ছে এক্স ওয়াই বের করা বলেন, বা আপনি গ্রাফ বা চার্ট আমরা ছোটবেলায় করছি। আমরা ছোটবেলায় গ্রাফ পেপার দিয়ে ক্লাসের মধ্যে করতাম না, 1 একক 2 একক ঘর, এক্স এক্সিস ওয়াই এক্সিস, আমরা এগুলো সব 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 এভরিথিং আমরা করে আসছি। ডেটা সায়েন্স এই জিনিসগুলোরই একটা বড় ভার্সন, জাস্ট একটু এক্সপ্যান্ড ভার্সন, বড় ভাই ছোট ভাই হিসেবে চিন্তা করতে পারেন। আপনারা যেগুলো করে আসছি ওই সেম জিনিসগুলোরই একটু বড় ভার্সন। এখানে এমন কোনো জিনিস নাই যে নতুন করে কোনো একটা ম্যাথ তৈরি হয়েছে, নতুন করে কোনো একটা সিস্টেম, কোনো একটা লার্নিং, কোনো একটা গাইবি কোনো একটা জিনিস এখানে তৈরি হয়েছে। নো, এভরিথিং আমরা ছোটবেলায় পড়ে আসছি, জাস্ট এগুলোকে আমাদের একটু রিভাইজ করতে হচ্ছে, আর কিচ্ছু না। একবার রিভাইজ করে আসেন, টপিকগুলো একটু বুঝে আসেন, শিখে আসেন, প্র্যাকটিস করে আসেন, দেখেন ডেটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এগুলো কত ইজি লাগে আপনার কাছে, ম্যাথমেটিক্যাল পার্টগুলো কত ইজি লাগে আপনার কাছে। সো ওই রকম কোনো টেনশন ভয় নিজের মধ্যে রাখবেন না যে আমি পারবো কি পারবো না, আমরা এগুলো করে আসছি সব এভরিথিং। আপনাকে আরেকটা মজার কথা বলি, এই যে আমরা লাইনের ইকুয়েশন পড়ছিলাম না ছোটবেলায়, y = mx + c, মনে আছে সবার? মনে আছে না? জি স্যার। সবারই মনে থাকার কথা, তাই না? এমন কেউ তো নাই যার মনে নাই, ভুলে গেছেন। বাট এমন না যে নতুন জীবনে প্রথমবার দেখতেছেন, এরকম তো না। একবার দেখছিলেন, ছোটবেলায় দেখছিলেন, অনেক আগের জিনিস হয়তো ভুলে গেছি, বাট ভুলে যাওয়া এক জিনিস, আর এটা হচ্ছে আমি জীবনের প্রথমবার দেখতেছি, এটা হচ্ছে আরেক জিনিস। এমন তো না আপনি জীবনের প্রথমবার এটা দেখতেছেন, এগুলো আমরা আগে দেখে আসছি, করে আসছি। এটা হচ্ছে লাইনের ইকুয়েশন, সরল লেখার ইকুয়েশন। এখন আপনাকে একটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমরা যত ধরনের মেশিন লার্নিং মডেল, ডিপ লার্নিং মডেল করে থাকি, হ্যাঁ, এআই বেসড, আমরা যে বলি এআই টুলস, এআই সফটওয়্যার, এআই জেনারেটর, চ্যাট জিপিটি, অমুক তমুক হাবি জাবি হ্যান ত্যান যা যা আছে চোখের সামনে, যা যা দেখেন, এই জিনিসগুলোর মধ্যে আমরা যে রিগ্রেশন, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং যে ভাগগুলো করি, মানে ডিপেন্ডিং অন আওয়ার ডেটা সেট অ্যান্ড আওয়ার অবজেক্টিভ, আমরা যে প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভাগ করতেছি, এখানের মধ্যে আমার অলমোস্ট প্রায় 70% কাজ হয় রিগ্রেশনে। আপনাকে একবার রিগ্রেশন বুঝতে পারলে আপনি এই রিগ্রেশনের আন্ডারে যা যা মডেল আছে সব মডেল আপনি বুঝে যাবেন। খালি বেসিক রিগ্রেশনটা আপনি কনসেপ্টটা আনতে হবে, তারপর লিনিয়ার বলেন, মাল্টিপল রিগ্রেশন বলেন, পলিনোমিয়াল বলেন, লজিস্টিক বলেন, রিচ বলেন, দুনিয়ার যা যা আছে সব আপনার বুঝতে লাগবে একদিন, একটা ক্লাসে বুঝে যাবেন। আপনার মেইন রিগ্রেশন বুঝতে লাগবে একটা ক্লাস, আর বাকি সব রিগ্রেশন বুঝতে লাগবে একটা ক্লাস। আমি বুঝাই দেবো, সমস্যা নেই। আমি যদি না পারি হাসান ভাই বুঝাই দেবে, হাসান ভাই না পারলে মাহবুব বুঝাই দেবে, ঠিক আছে? এই যে আমি বললাম যে 70% আমরা যা যা দেখি আর কি সারা ওয়ার্ল্ডে এআই বা মেশিন লার্নিং যত কাজ, এর মধ্যে 70% রিগ্রেশন। এবং এই 70% রিগ্রেশন জানেন কার উপর বেস করা আসছে? এর মূল ফান্ডামেন্টালটা কি? দিস ওয়ান, এই y = mx + c, এই ইকুয়েশনের উপরে ডেটা সায়েন্সের 70% মডেল দ্বারা আছে, জাস্ট একটা বেসিক ইকুয়েশন। হ্যাঁ, এইটার ভিতরে অনেক আরো প্যারামিটার অ্যাড হচ্ছে, এটা শুধুমাত্র এইটুকু না, এটা লম্বা একটা ইকুয়েশন হয়তো তৈরি হচ্ছে, আরো অনেক ভেরিয়েবল, আরো অনেক প্যারামিটার হচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড জিনিসটা কমপ্লেক্স হচ্ছে আস্তে আস্তে, বাট আপনি যদি এটাকে ফান্ডামেন্টালি চিন্তা করেন, এই একটা মাত্র লাইনের ইকুয়েশন দিয়ে সারা ওয়ার্ল্ডের 70% কাজ চলতেছে ডেটা সায়েন্সের। তো এগুলো তো আমরা পড়ে আসছি, আমরা জানি, আমাদের টেনশন নেওয়ার তো কিছু নাই। আর এখানে তো জিনিসগুলো আমরা আবার সেগুলোকে আবার রিভিউ আপনাদেরকে করাবো, হয়তো ক্লাসে সরাসরি না বুঝালেও অ্যাটলিস্ট আপনাকে বলে দিব যে আপনি এটা শিখে আসেন, নিজে নিজে তো একটু শিখতে হবে আপনাকে, তাই না? পার্শিয়াল ডেরিভেটিভ অত ইম্পর্টেন্ট না, বাট শিখে রাখলে ভালো। আপনাদের ম্যাথের বই যেটা ক্লাস 7, 8, 9 এগুলো পড়বেন, ফাংশন, ডোমেইনস, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, মানে বেসিক পরিসংখ্যান আমরা ছোটবেলায় পড়ে আসছি, লাস্টের চ্যাপ্টারে ছিল, ওটা আপনারা দেখবেন। ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স, আইজেন ভ্যালু অ্যান্ড আইজেন ভেক্টরস, এইটা আপাতত এখন দরকার নেই, এটা এখন আপনাদের পড়তে গেলে মাথা ঘুরাবে। এটা আপনারা দেখবেন যখন মাহবুবের পার্ট শুরু হবে, স্পেশালি যখন আপনি যখন পিসিএ শিখবেন, অথবা পিসিএ না, মাহবুব না, হাসান ভাইয়ের যখন ক্লাসগুলো করবেন, হাসান ভাই যখন আপনাকে পিসিএ তারপর হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিস যখন আপনাকে দেখাবে, তখন আসলে এই টার্মটা চলে আসবে। ওই সময় বুঝলেও চলবে, এখন বোঝার দরকার নেই। বাট এই পার্টগুলা, এগুলা মাস্ট, এই জিনিসগুলো আপনারা নিজেরা বাসায় একটু দেখবেন,
ঠিক আছে? আশা করি নেক্সট ক্লাসের মধ্যে আপনারা একটু দেখে আসবেন, তাহলে আপনার মানে পরবর্তী কনসেপ্টগুলো ধরতে ইজি হবে। এর জন্য আপনারা যেটা করতে পারেন, আমি প্রত্যেকটা স্লাইডের সাথে রেফারেন্স অ্যাড করে দিই। আপনার ইন্ট্রোডাকশন টু লিনিয়ার অ্যালজেব্রা গিলবার্ট স্ট্র্যাং এর বইটা চ্যাপ্টার 1 টু দেখতে পারেন। ও বাই দ্য ওয়ে, এই যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে সব বই হয়তো আমার কাছে নাই, কিন্তু বেশিরভাগ বইগুলো আমার কাছে আছে। আমি স্ট্যাটিস্টিক্সের আমার যে বইয়ের ড্রাইভটা আছে সেই ড্রাইভটা আমি গুগল ক্লাসরুমে শেয়ার করব। আজকে রাতে আমাকে একটু মনে করাই দিন, আমি এটা ড্রাইভটা শেয়ার করে দিব। ম্যাট্রিক্স অ্যানালাইসিস অ্যান্ড অ্যাপ্লাইড লিনিয়ার অ্যালজেব্রা, এটা হচ্ছে কার্ল ডি মেয়ারের বইটা আছে, এটা চ্যাপ্টার 3 দেখবেন। এগুলো বেশিরভাগই হচ্ছে ইউএস এর বই। সো আমি আসলে মানে পড়ানোর ক্ষেত্রে এদের বইগুলোকে ফোকাস করি। কিছু ইন্ডিয়ান রাইটারের বই খুব ভালো, সেগুলোও আমি রেকমেন্ড করি, কারণ এই জিনিসগুলো আমি নিজেও আসলে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করে খুঁজে পাইছি, আমি নিজে পড়ছি, এবং এগুলোর কিছু রিভিউ আমি মাঝে মধ্যে দেই। অনেকে যখন জিজ্ঞাসা করে যে কোনটা থেকে শুরু করব, তখন আমি এই বলি যে এই চ্যাপ্টার বা এই টপিকগুলো এখান থেকে আপনারা পড়বেন। তো আমার প্রত্যেকটা লেকচার শিটের শেষে ওই লেকচারটা কোথায় কোথায় আপনি পাবেন ওগুলার ইন ডিটেলস আমি, ইন ডিটেলস বলতে কিছু বইয়ের সাজেশন আমি দিই বা কিছু ইউটিউব ভিডিও লিঙ্ক আমি দিই। আপনারা হয়তো সেকেন্ড দুইটা পিডিএফ আপলোড করা হয়েছে, সেকেন্ড পিডিএফটা হয়তো আপনারা দেখছেন, ওইটা আমরা নেক্সট ক্লাসে শুরু করব। ঠিক আছে, আজকে আপাতত আমরা এই জায়গাতেই শেষ করতেছি। ওকে, নেক্সট ক্লাসে আমরা কি দেখব সেটা একটু আমরা এখন থেকে দেখে নিই। আগামী রবিবার দিন আমরা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স শুরু করব, ভেরিয়েবলগুলো টাইপ দেখব, স্কেল এন্ড মেজারমেন্টগুলো দেখব, গ্রুপ অ্যান্ড আনগ্রুপ ডেটাগুলো কি, কিভাবে এটাকে কোয়ান্টিফাই করতে হয় সেগুলো দেখব, কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসটাও খুব ইজি, নেক্সট ক্লাসটাও মানে থিওরি এবং প্র্যাকটিস বেসড, এবং হোপফুলি আমরা নেক্সট ক্লাসে পাইথনের কিছু বেসিক কোড দেখব। আপনারা এখন থেকেই পাইথনের ভিডিওগুলো দেখা শুরু করেন, ক্লাস নাম্বার 1 থেকে শুরু করে ক্লাস 1, 2, 3 এগুলো দেখা শুরু করেন। যত দ্রুত দেখবেন তত আপনার ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। আমি যখন পড়াবো তখন এগুলো বুঝতে পারবো না, সুবিধা হবে। ওকে, সো এখন হচ্ছে আমার কোশ্চেন করার পালা। এতক্ষণ ধরে এই পুরো ক্লাসটা যারা দেখলেন, যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, এখানে অনেকেই হচ্ছে আমাদের এখানে অলরেডি জয়েন করছেন, এনরোল হয়েছেন, অনেকে হয়তো এনরোল করেন না এখনো, হয়তো করতে পারেন বা নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। আজকে ফার্স্ট ক্লাস, এটার জন্য লিঙ্কটা সবাইকে ওপেন করে দেওয়া হয়েছে, বাট নেক্সট ক্লাস যেটা শুরু হবে আগামী রবিবার দিন ওটা ওপেন থাকবে না, ওটা শুধুমাত্র 2410তেই থাকবে, বাকিরা কেউ জয়েন করতে পারবে না। ইভেন ওই ভিডিওটা এক্সেস শুধুমাত্র যারা পেইড স্টুডেন্ট তাদের জন্যই। আজকের যে ভিডিওটা, এটার যে রেকর্ড ফাইলটা, এটা ইউটিউবে ওপেন থাকবে, যে কেউ এটা দেখতে পাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যারা 22 জন আছেন, আমাকে বলেন ক্লাসটা ওভারঅল আপনার কেমন লাগলো, কি কি শিখলেন, কিরকম শিখলেন, এবং ক্লাসের কোয়ালিটি বা অন্য কিছু আপনার যদি কোনো মতামত থাকে আমাকে দিতে পারেন। আপনার যদি ভালো লাগা খারাপ লাগা কোনো যদি ওপিনিয়ন থাকে আমাকে দিতে পারেন। আমি কিন্তু আসলে একটু ফাস্ট পড়াই, হ্যাঁ। কিছু জিনিস হচ্ছে দেখা যেতে পারে যে হয়তো আমি একটু ফাস্ট পড়াচ্ছি, হয়তো আপনি ধরতে পারতেছেন না বা হয়তো বুঝতে সমস্যা হচ্ছে, দরকার হলে আমি আরেকবার বুঝাবো। তো এরকম অনেকে হয় যে অনেকের কাছে মনে হয় যে ভাই আপনি একটু দ্রুত যাচ্ছেন, একটু স্লোতে যান, সেটাও বলতে পারেন, কারণ প্রিভিয়াস দেখা যাচ্ছে যে এরকম কিছু পজিটিভ নেগেটিভ বিভিন্ন ধরনের ফিডব্যাক আসলে আমি পেয়ে আসছি। ওটাও যদি থেকে থাকে বলতে পারেন। থ্যাংক ইউ সাইফ। গেইপা বলেন। আমার কাছে আসলে ভালো লেগেছে। আর যেটা বললেন যে দ্রুত পড়ায়, মানে আমার কোনো সমস্যা নেই, আমি ধরতে পেরেছি, হয়তো বা ম্যাথমেটিক্স এর থিওরি বেস দেখে পেরেছি, কিন্তু পাইথন কোডিং এর ক্ষেত্রে আসলে জানি না, তখন পড়বো তখন বুঝতে পারবো, কিন্তু আজকে ঠিক আছে। আর খুবই মানে আন্তরিকভাবে আপনি দিয়েছেন, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আমরা এইভাবেই বাকি ক্লাসগুলো আমি এইভাবেই পড়াবো, এইভাবেই কন্টিনিউ করব। বাকি ক্লাসগুলো আপনারা বিভিন্ন নতুন নতুন জিনিস শিখবেন, অথবা নতুন জিনিস না হলেও পুরনো জিনিসগুলোকে আমি আবার রিভিউ করে আপনাদেরকে রিভাইজ করে মনে করাই দিব। সেই ক্লাস 7, 8 এর 9 এর যে মেমোরি লেনে আপনাদেরকে হাঁটায় নিয়ে আসবো। আজ থ্যাংক ইউ সাব্বির, থ্যাংক ইউ সাকিব, সাকিব, আমার নামের নাম আপনার।
ইনফ্যাক্ট দুজন সাব্বির মনে হয় এবার জয়েন করছেন এই ব্যাচে। একজন সাব্বির মুস্তাকিম, একজন হচ্ছে সাব্বির আহমেদ সাকিব, দুজন সাব্বির। স্যার আমার একটা কোয়েশ্চেন জি, ছিল। বলুন। স্যার আমরা যে এই যে ক্লাস করলাম এটার সাথে কি আমরা যদি কোডটা ইমপ্লিমেন্টেশন করতে পারতাম তাহলে না আরো আরো ভালো হইতো না, আরো বেশি? আজকের থিওরি তো ক্লাসে তো আসলে কোড বলতে তেমন কিছু নাই, মানে বেসিক থিওরি। নেক্সট ক্লাস থেকে কি আমরা থিওরির সাথে কি কোড করব এরকম? নেক্সট ক্লাসে আমরা থিওরির সাথে কোডও করব। আজকের ক্লাসের কোড হচ্ছে বেসিক কোড, মানে আপনি যদি মানে এগুলো হচ্ছে 2 লাইনের কোড, যে হাউ টু অ্যাড 2 আইটেমস পাইথন কোডে, অমুক একটা ভেক্টর, অমুক হচ্ছে একটা ম্যাট্রিক্স, জাস্ট যোগ করলাম, অ্যাড করলাম, হ্যাঁ নামপাই কল করে হচ্ছে দুটো ভেরিয়েবলকে গুণ করলাম, যোগ করলাম, এই বেসিক জিনিস। এটার জন্য আসলে আমি আর ওরকম কোড রাখি নাই, মানে রাখা যেতে পারে, রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা আমি একটু দেখি আমার পুরাতন কোড থেকে আপনাকে আমি বাই করে দেখাই। রাখছিলাম হয়তো অনেকগুলো ফাইল, তো একটু দাঁড়ান আমি একটু দেখি। আচ্ছা আপনি যখন বললেন আমি একটু মনে বের করে দেখাই। আচ্ছা এটা, আচ্ছা আমার কারণ খুঁজে বের করতে হবে। আমি এটা তেমন কিছু না, মানে এটা খুবই বেসিক জিনিস, কামরুজ্জামান, মানে খুবই বেসিক জিনিস। ওকে স্যার, ঠিক আছে। মানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আমরা পারি, হ্যাঁ এগুলো পাইথনে মানে ব্যাপার না, অ্যাভেলেবেল। আপনি গুগলে সার্চ করেন পেয়ে যাবেন, মানে এটা আমার দেখানোর দরকার নেই। আমরা সামনে টপিকগুলো দেখব। ওকে ওকে। আসলে মানে আমি কোড প্রতি ক্লাসেই টুকটাক দেখাবো আমি, সমস্যা নেই। তবে আমি পার্সোনালি যেটা ফিল করি, আমার কথা আমার এই ফিল অথবা আমার থিওরি বলেন অথবা এটাকে আমার ফিলোসফি বলেন না কেন, যেটাই আপনি বলেন না কেন, আমি যে জিনিসটা ফিল করি, আমার ফিলোসফি হচ্ছে এরকম যে কোড জিনিসটা হচ্ছে কাইন্ড অফ একটা রুডিমেন্টারি একটা জিনিস, এবং একই সাথে এটা খুব অ্যাডভান্স একটা জিনিস। কোডটাকে জানা, কোডটাকে প্র্যাকটিস করা, এটা একটা খুব কমন প্র্যাকটিস আমাদের ডেটা সায়েন্টিস্টদের জন্য বা ডেটা নিয়ে যারা কাজ করে তাদের জন্য। এবং এখনকার সময়ে মডার্ন ওয়ার্ল্ডে কোড কাইন্ড অফ ওপেন সোর্স, সব জায়গাতেই অ্যাভেলেবল। মানে আপনি যে কোনো একটা জিনিস নিয়ে সার্চ করবেন, ওটার কোড আপনি পেয়ে যাবেন। মানে কোড কপি পেস্ট করে মানুষজন। ইভেন আমি এরকম দেখছি যে আমারই পরিচিত একটা ছোট ভাই, ও একটা রিমোট জব পাইছে, হ্যাঁ, এবং রিমোট জব কি হিসেবে, এআই ইঞ্জিনিয়ার হিসেবে, এআই ইঞ্জিনিয়ার, সরি এআই না, কি যেন একটা, ও মনে হচ্ছে এমএল ইঞ্জিনিয়ার হিসেবে, না এআই না, এমএল ইঞ্জিনিয়ার। কিন্তু এই ছেলেটার কোডিং নলেজ খুব ভালো, সে অনেক জায়গা থেকে কোড, মানে এনএলপি ডিপ লার্নিং এর কোড হচ্ছে সে দেখছে, প্র্যাকটিস করছে, বা এই কোডগুলো ইমপ্লিমেন্ট করতে হয় সে করছে, কোনো জায়গা থেকে কপি পেস্ট করছে। বাট এই ছেলেটার একদম কোর লেভেল স্ট্যাটিস্টিক্যাল নলেজ খুব কম, আমি জিরো বলবো না, জানে মোটামুটি, সে জানে, বাট যতটুকু জানা উচিত ততটুকু না। সো কোডের ব্যাপারটা হচ্ছে কোড অ্যাভেলেবেল, কোড সবাই পারে, 2 দিন একটু প্র্যাকটিস করলে, ঘাটাঘাটি করলে এরকম কোড লেখা বা কোড কপি পেস্ট করা কোনো ব্যাপার না। বাট আপনি কোড কপি পেস্ট করতে পারবেন, কিন্তু আপনি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এবং এটার যে ইন্টারনাল নলেজ, এটা আপনি কারো কাছে কপি পেস্ট করতে পারবেন না। কারো ব্রেনের মধ্যে তার ঢুকাইয়া, আপনার তারে নিয়ে আপনার মাথার মধ্যে তার ঢুকাইয়া আপনি তার নলেজটা ওইভাবে কপি পেস্ট করতে পারবেন না। কোড চাইলে যে কোনো সময় কপি পেস্ট করা যায়। এবং আমি আপনাদেরকে যে কোডগুলো দেখবো এর মধ্যে বেশিরভাগই হচ্ছে মানে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হয়তো সেটাকে সাজায় গুছায় আপনার জন্য ক্লাসের ফরম্যাটে নিয়ে আসছি। বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার কোডটা এখানে টাইপ করতে হয়েছে, কারণ আমি জানি যে আমার এই জিনিসটার জন্য কোড অ্যাভেলেবেল আছে, সার্চ করলাম, খুঁজে বের করলাম, এখানে বসাই দিলাম। আমি ওপেনলি আপনাকে বলতেছি, আমার এখানে সব কোড তো আমার নিজের লেখা না। আমার বেশিরভাগ জিনিসই হচ্ছে যে আমার একটা টপিক, মানে একটা অ্যানালিটিক্যাল টপিক বা একটা থিওরিক্যাল কনসেপ্ট বোঝানোর জন্য আমার অমুক জিনিসের কোড লাগবে, আমি জাস্ট ওটার ফরম্যাটটা কপি করে এখানে বসেছি, তারপর এটার আগে পরে বিভিন্ন ফাংশন বা বিভিন্ন সিনট্যাক্সটা আমি জাস্ট আমার এই লেকচার অনুযায়ী হচ্ছে সেট করছি। ওটা করতে আমার একটু আগে পরে হচ্ছে কিছু সাব কোডের কিছু পার্ট আমাকে এডিট করতে হয়েছে, বাট মূল কনসেপ্ট কিন্তু আমি আরেক জায়গা থেকে নিয়ে আমি করছি। সো কখনোই মানে আপনার কোড যারা প্র্যাকটিস করতেছেন বা সামনে করবেন, বা যারা কোড সম্পর্কে ভয় পাচ্ছেন, আমি জাস্ট আপনাকে বলবো যে কোডটাকে নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। জাস্ট
এটাকে একটু ফিল করেন যে আসলে কোডটা কিভাবে লিখতে হয়, কোডের সিনট্যাক্সটা কিরকম, কোনটার পর কোনটা আসে, এইটা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করেন। কোড লেখা এটা এখনকার সময়ে বর্তমান জেনারেশনে খুবই সহজ এবং খুবই কমন একটা কাজ, এটা যে কেউ লিখতে পারে, বাচ্চারা এখন কোড করে। বাট আমরা আপনাকে যে জিনিসটা শেখাবো মানে একদম কোর স্ট্যাটিস্টিক্যাল নলেজ, এই নলেজ আপনি শিখতে গেলে মানে আপনাকে আলাদাভাবে কোনো জায়গায় 1 বছর 2 বছরের মাস্টার্স কোর্স বা ডিপ্লোমা কোর্স করতে হবে। মানে ধরেন আমি যদি বলি যে জাহাঙ্গীরনগরে আমি তো মাস্টার্স করছি, বা তার আগে হচ্ছে আমি ডিইউতে স্ট্যাটস ডিপার্টমেন্টে আমার এক মানে আগে এক্স কলিগ ছিল, তো তাদের কোর্স মডিউল আমি দেখছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে বা ধরেন আপনার কুমিল্লা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ স্ট্যাটসের একটা ছেলে আমার সাথে কয়েকদিন একটা রিসার্চ পেপারে কাজ করছে, আমি কিন্তু ওদের কোর্স কারিকুলাম দেখছি। ওদের এখানে যা শেখায় ধরুন মাস্টার্স লেভেলে বা মানে আন্ডারগ্রেড লেভেলে যেগুলো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স জিনিস শেখায়, ওগুলোর অনেকগুলাই প্রায় মোটামুটি 70-80% আমরা এই 4 মাসে এটাকে কনসাইজ করে আপনার এর মধ্যে ঢুকাইছি। আপনি নিজেই তো দেখছেন যে আমি আজকে ক্লাসের শুরুতে প্রথম 15 মিনিট আমি জাস্ট টানা বলে গেছি যে কি কি পড়াবো সেটার নাম বলতে আমার লাগছে 15 মিনিট। তো বুঝেন কত জিনিস এখানে আছে। তো এইটা কিন্তু আপনি সরাসরি কপি পেস্ট করতে পারবেন না, কোড পারবেন। সো কোড নিয়ে কামুজ্জামান এটা নিয়ে কোনো টেনশন করেন না। আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখা শুরু করেন, প্র্যাকটিস শুরু করেন, আলটিমেটলি একটা সময় আপনি ধরতে পারবেন কোড কিভাবে লিখতে হয়। ওকে, তাহলে আমরা আজকে মানে এখানে আপাতত শেষ করছি। আর বাকি যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমাকে আমাদের যে 2410-তে করবেন। এর মধ্যে যদি কেউ থেকে থাকেন যে অ্যাডমিশন নেন নাই বা নিতে চাচ্ছেন, তাহলে আমাদের পেজে নক করবেন বা 2410-তে নক করলে হবে। এহসান অথবা সৌরভ আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর পেমেন্টের ক্ষেত্রে আমার যে নাম্বারটা দেওয়া আছে সেখানে করলে আমি আপনাকে কনফার্মেশন জানাই দিব এবং বাকি অন্যান্য কাজগুলো আমি করে দিব। তো ঠিক আছে, দেখা হবে আগামী রবিবার দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।